আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের মেরিটাইম ক্যারিয়ারের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের যদিও 7টায় আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনেক স্টুডেন্টের অনুরোধে আমাদের লাইভটি 15 মিনিট পরে পরে করতে হয়েছে, কারণ সবাই অনুরোধ করেছিল যে নামাজের জন্য 15 মিনিট লেট করার জন্য। So, পরবর্তীতে আমরা চেষ্টা করব আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানটি 7টা 15 থেকে শুরু করার জন্য। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকে আমাদের মেরিটাইম ক্যারিয়ারের তৃতীয় পর্বে আমাদের আজকের আলোচ্য বিষয় মেরিটাইম কমিউনিকেশন ও মেরিটাইম ইংলিশ, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেরিটাইম কমিউনিকেশন এবং মেরিটাইম ইংলিশ নাবিক এবং মেরিটাইম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং বিদেশি জাহাজে বিদেশে যারা জাহাজে বিভিন্ন ধরনের ক্রু, দেশীয় ক্রু, বিভিন্ন মাল্টি ন্যাশনাল ক্রুদের সাথে চাকরি করে, তাদের ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে। সো আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করব এই জিনিসগুলা কি এবং মেরিটাইম ইংলিশ কনসেপ্টটি সম্পর্কে আমরা ক্লিয়ার হব, নর্মাল ইংলিশ এবং মেরিটাইম ইংলিশের ডিফারেন্সটা কি। সো আজকে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা তার নামটি দেখতে পাচ্ছি, রাজু আহমেদ, প্রভাষক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। স্যার সম্পর্কে আগে অনুষ্ঠান শুরু করে স্যারকে স্ক্রিনে নেওয়ার আগে কিছু জিনিস আমি আপনাদেরকে বলে নিই। রাজু আহমেদ স্যার বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে ইংরেজি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। তিনি কমিউনিকেটিভ ইংলিশ কোর্স সহ আন্ডারগ্রাজুয়েটদের ইংলিশের বিভিন্ন কোর্স পড়িয়ে থাকেন। রিসার্চ ইন্টারেস্ট হিসেবে উনি দ্বিতীয় ভাষা শিক্ষা, দ্যাট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল, টিচিং ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ টেসল, এবং মেরিটাইম ইংলিশ, এই 3 বিষয়ে উনি গবেষণা করছেন এবং শিক্ষা কার্যক্রম দিয়ে থাকেন। মিস্টার আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তাছাড়া তিনি ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট স্কলারশিপ পেয়ে ইউনিভার্সিটি অফ মিশিগান, যুক্তরাষ্ট্র থেকে উনি 2019 এবং 20 সেশনে ইউনিভার্সিটি অফ মিশিগানে ছিলেন। সম্প্রতি কিছুদিন আগে উনি বাংলাদেশে ফিরত এসেছেন। সো আমরা রাজু আহমেদ স্যারকে আমাদের স্ক্রিনে নিয়ে আসছি, এবং এই প্রোগ্রামে স্যারকে কোশ্চেন করার জন্য দুজন নাবিক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন 50তম ব্যাচের রাফাত ইবান আহমেদ সীমান্ত, এবং 51তম ব্যাচের বাংলাদেশ মেরিন একাডেমির 51তম ব্যাচের আনিসুল ইসলাম বাঁধন, আনিস আহমেদ বাঁধন। স্যারকে আমরা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রবিউল এখানে অ্যাড করার জন্য। সো আমি খুবই হ্যাপি যে নাবিকদের ইস্যু নিয়ে কথা বলতে পারছি। আমি ইতিমধ্যে এটা নিয়ে কিছুটা রিসার্চ করেছি, তবে শুরুতে একটু বলে নিই যে আমার এখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই, একদম গ্রাম থেকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনি আজকের আমন্ত্রণে যুক্ত হয়েছেন। যদিও আপনি ঢাকার বাইরে, আমরা নরমালি জানি ঢাকার বাইরে একটু ইলেকট্রিসিটি অথবা নেটওয়ার্ক একটু প্রবলেম হয়। সো তারপর আপনি জয়েন করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, গ্রামে একদম জাস্ট আমার কোয়ারেন্টিনটা আজকে শেষ হলো, আমার 14 দিনের হোম কোয়ারেন্টিন ছিল। সো এখনো এখানে আসলে গ্রামে যেটা হয় যে ইলেকট্রিসিটি কখন থাকে কখন থাকে না তার কোনো শেষ নাই। তো আমি রবিউলের ইনভিটেশনটা পেলাম মনে হয় কয়েকদিন আগে, যে আমার ভালো লাগলো যে হ্যাঁ নাবিকদের সাথে কথা হবে। তো তাদের এই সব বিষয় নিয়ে তো অলরেডি আমরা গিয়েছিলাম, এবং আমার রিসার্চ ম্যারিটাইম ইউনিভার্সিটির ফান্ডেড যে রিসার্চটা ছিল ম্যারিটাইম ইংলিশ নিয়ে, তো সেটাতে রবিউল আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল। সো আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আসলে অনেক কিছুই জানতে পারি, এবং আমারও আসলে অনেক কিছু জানার আছে, শেখার আছে, প্লাস বলারও আছে আমি কি করছি, ম্যারিটাইম ইংলিশটা কতটুকু ইমপ্রুভ করা যায় আসলে, এবং আমাদের এই দেশে দেখবেন যে বাংলাদেশ অথবা আপনারা যে নাবিকরা যে সি ফেয়ারিং যে ইংলিশটা হবে, এটা পুরোটাই আইওমো বেস্ট, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, সেটা বেস্ট কিছু পাবলিকেশন আছে। তা আমি মূলত ওগুলো নিয়েই কাজ করে যাচ্ছি, যে ওই আইওমের পাবলিকেশন গুলো কতটুকু অ্যাপ্লাই হচ্ছে এটা নিয়ে
চিটাগাং পোর্টে আমার একটা রিসার্চ ছিল, সেখানে চিটাগাং ভিটিএস এ ভেসেল ট্রাফিক সার্ভিস সেন্টার যেটা, সেখানে আমরা গিয়েছিলাম। ইন্টারন্যাশনাল শিপের সঙ্গে যে ইংলিশে যে কনভারসেশন গুলো হয়, তো সেখানে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্যাটার্ন কতটুকু ফলো হচ্ছে, কতটুকু ফলো হচ্ছে না, সেগুলো আমরা করেছিলাম, রেকর্ড করে ট্রান্সক্রাইব করে করেছিলাম। অনুষ্ঠানের আরেকটা শুরুতে বিষয় নিয়ে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে চাই, আমি কিন্তু স্যারের মেরিটাইম ইংলিশ যে রিসার্চ করেছেন সেখানে আমি এবং আমার ব্যাচমেট 50তম ব্যাচের গোল্ড মেডালিস্ট সাইমন ইসলাম, আমরা দুইজন স্যারের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, স্যারের প্রাইমারি ডেটা কালেক্ট করেছিলাম। তো স্যারের সাথে আমাদের কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে রিসার্চ হয়েছে এবং এটা আরো হবে এবং সেটা পাবলিকেশন পর্যায়ে রয়েছে। আমরা হয়তো ভেরি সুন, এক সপ্তাহের মধ্যে একটা পাবলিকেশন চলে আসবে, তাহলে হয়তো আমি নাবিকদের গ্রুপে দিতে পারবো। সো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা ছিল ইনিশিয়াল পার্টে, যেটা আমরা সিনিয়র ক্যাডেট বলতে যারা 7th এবং 8th সেমিস্টারে যারা আছে, তো তাদেরকে আমরা ইন্টারভিউ করেছিলাম এবং তাদের কাছ থেকে ডেটা নিয়েছিলাম যে আসলে ম্যারিটাইম ইংলিশ বা ইংলিশের যে স্কিল এরিয়া, এটা কোন কোন এরিয়াতে মানে ইংলিশটা বলতে হয়। আমরা 4 ল্যাঙ্গুয়েজ স্কিল এরিয়া দেখেছিলাম এবং আমরা রিক্রুটিং এজেন্সির কাছেও গিয়েছিলাম। আমি যাইনি, মূলত এটা রবিউল এবং সাইমন তারা গিয়েছিল আসলে। আমরা 24 রিক্রুটিং এজেন্সির কাছে গিয়েছিলাম এবং তাদেরকে আমরা ইন্টারভিউ করেছিলাম যে আসলে আপনারা যখন নিয়োগ দেন, সেই ক্ষেত্রে আপনারা ইংলিশের কোন কোন এরিয়া চান বা ইংলিশে কতটুকু কম্পিটেন্সি দরকার হয়। সো এই দুইটা রিসার্চ এরিয়ার উপরে হয়তো আজকে কিছু কথা বলা যেতে পারে। সো রবিউল, এরপরে আমরা কি শুরু করে দেবো নাকি বেস্ট অন? হ্যাঁ, আমরা প্রোগ্রাম শুরু করে দিব। আমাদের সাথে এখন আরো দুজন স্টুডেন্ট জয়েন করবে, তো তাদেরকে আমরা জয়েন করিয়ে নিন, তারপর আমরা স্যার ডিসকাশনে চলে যাব। আমাদের সাথে এখন আমি অলরেডি কোশ্চেন, হ্যাঁ শিওর, আমাদের আমাদের স্যার অলরেডি আপনার জন্য কোশ্চেন অনেকগুলো চলে আসে, সেগুলো আমরা স্যার আনসারে যাব, কিন্তু আমাদের সাথে স্ক্রিনে থাকবে আরো দুজন, ওরা সবার শেষে কোশ্চেন করবে, বাট আমাদের ডিসকাশনে তারা থাকবে। তো এখন আমি জয়েন করে নিচ্ছি 50তম ব্যাচের বাংলাদেশ মেরিন একাডেমি এক্স ক্যাডেট, এবং বর্তমানে সে অনার্স কমপ্লিট করেছে এবং বিদেশি উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, রাফাত ইবান আহমেদ সীমান্ত। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে পঞ্চগড় থেকে বলছি এবং এখানে একটু ঝোড়ো আবহাওয়ার কারণে আমাদের এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সো ইনকনভিনিয়েন্সের জন্য দুঃখিত। ধন্যবাদ সীমান্ত আমাদের সাথে জয়েন করার জন্য। এই পর্যায়ে আমাদের জুনিয়র, আমাদের জুনিয়র 51তম ব্যাচের আনিস আহমেদ বাঁধন আমাদের সাথে জয়েন করবে। স্বাগতম বাঁধন। স্যার আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বলছি ঢাকাতে উত্তরা থেকে। আর সবাইকে ঈদের পঞ্চম দিন, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ বাঁধন তোমাকে জয়েন করার জন্য। আজকে আমরা আশা করি আমাদের আলোচনাটি খুবই ফ্রুটফুল হবে এবং যারা দর্শক আমাদের সাথে আছেন, এখন যারা দেখছেন এবং পরে যারা ভিডিওটি দেখবেন, ইউটিউবে যখন দেখবেন, তারা মেরিটাইম ইংলিশ রিলেটেড তাদের সব ধরনের কোয়েরিজ আনসার করবেন। তো প্রথমে আমি রাজু স্যারের কাছে প্রথম যে কোশ্চেনটি নিয়ে চলে যাব, সেটা হচ্ছে স্যার এক্সপ্লেইন হোয়াট ইজ মেরিটাইম ইংলিশ। স্যার মেরিটাইম ইংলিশ নিয়ে স্যার আপনি একটু এক্সপ্লেইন করবেন, আমরা সেটা শুনবো। জি স্যার, আপনি শুরু করতে পারেন। আপনাকে সিঙ্গেল স্ক্রিনে আমরা কিছুক্ষণ রাখবো, আপনি স্যার প্রাথমিক আলোচনা করবেন মেরিটাইম ইংলিশ এবং কেন এটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার এখানে একটু বাফারিং হচ্ছে, আপনার কোশ্চেনটা রিপিট করতে হবে মেবি। স্যার আমরা প্রথমে স্যার হোয়াট ইজ মেরিটাইম ইংলিশ, দ্য ফান্ডামেন্টাল বেসিক ডিফারেন্স অফ ইউজুয়াল যে আমরা ইংলিশটা ব্যবহার করি এবং মেরিটাইম ইংলিশের ডিফারেন্স, এবং স্যার এটাকে আমরা স্পেসিফিক্যালি কেন মেরিটাইম ইংলিশ বলি, স্যার এটা আমরা দর্শকের কাছে স্যার প্রথমে একটু যদি বলতেন। স্যার কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কোশ্চেনটা একটু রিপিট করতে হবে, আমি শুনতে পাইনি এবং আমি স্ক্রিনে শুধু আমাকে দেখতে পাচ্ছি। আপনার কোশ্চেনটা কি ছিল? স্যার কোশ্চেনটা ছিল স্যার মেরিটাইম ইংলিশ নিয়ে। স্যার মেরিটাইম ইংলিশ কনসেপ্টটা কি, মেরিটাইম ইংলিশ কেন দরকার, এবং মেরিটাইম ইংলিশ আর জেনারেল ইংলিশের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, আমি এই প্রশ্নগুলো আপনার কাছ থেকে পেয়েছি অলরেডি। সো
ম্যারিটাইম ইংলিশ নিয়ে যদি শুরুতেই বলতে চাই, ফাহাদ এটা কি বাংলায় বলবো না নাকি ইংলিশে, নাকি কমপ্লিট ইংলিশে বলে যাব? স্যার আমাদের বাংলায় আমরা দর্শকদের ক্লিয়ারতে বাংলায় বললে আচ্ছা। ভালো হয়। সো মেবি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সবাই তো বাংলায় বলছে। সো বেসিক্যালি ম্যারিটাইম ইংলিশ বলতে আমরা আইডিয়াটা যেটা আসছে সেটা হচ্ছে যে ম্যারিটাইম ইংলিশ মূলত জেনারেটেড অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা। সো লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে আমরা বুঝি যে যখন কোনো কমন ল্যাঙ্গুয়েজ থাকে না, আহ, তখন তখন দেখা যায় যে দুইটা বিজনেস পার্টি বা সিফিয়াররা যখন মানে সিফিয়ারিং যখন শুরু হলো, সেই মুহূর্তে কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না। তো সেখান থেকে একটা আইডিয়া আসলো যে আহ, যেহেতু আমরা একে অন্যের মাদার টাং জানি না, মাতৃভাষা জানি না, সেই ক্ষেত্রে একটা কমন ল্যাঙ্গুয়েজকে ধরে নেওয়া, যেটার মাধ্যমে তারা বোথ পার্টি কমিউনিকেশন করতে পারবে। এখান থেকে মূলত লিঙ্গুয়া ফ্রাঙ্কার আইডিয়াটা চলে আসছে। এবং ইংলিশের ক্যাটেগরির মধ্যে যদি আমি ম্যারিটাইম ইংলিশকে রাখি, তাহলে এটা বলতে হবে যে ম্যারিটাইম ইংলিশ মূলত ম্যারিটাইম ইংলিশ ইজ এ কাইন্ড অফ ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। তো ইংলিশ ফর স্পেসিফিক পারপাস বলতে বোঝাচ্ছি যে আমরা স্পেসিফিক কিছু প্রফেশনে, স্পেসিফিক কিছু জবে এই এই ইংলিশটা ব্যবহার হবে, যেটা একাডেমিক ইংলিশ থেকে একটু আলাদা। আমরা বলতে পারি যে ম্যারিটাইম ইংলিশ এক ধরনের অকুপেশনাল ইংলিশ। এবং এটার ফিচারে আমরা যেটা পাই যে এটা ম্যারিটাইম ইংলিশটা মূলত একটা সিম্পলিফাইড ভার্সন অফ জেনারেল ইংলিশ। কেউ যদি বলে যে হুইচ ওয়ান ইজ ডিফিকাল্ট, তা আমাকে বলতে হবে যে জেনারেল ইংলিশ ইজ মোর ডিফিকাল্ট দ্যান ম্যারিটাইম ইংলিশ, কারণ ম্যারিটাইম ইংলিশে মোস্ট অফ দ্য টাইম সিম্পল ভোকাবুলারি এবং সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়। শুধু এটার স্পেশালিটিটা হলো যে এখানে ম্যারিটাইম টার্মস বা জার্গন টাইপের কিছু টার্মিনোলজি আছে, যেগুলো যেগুলো হয়তো জেনারেল ইংলিশের মিনিংটা ওই রকম আসে না, শুধু ম্যারিটাইম ইংলিশে সেই মিনিংটা বেশি আসে। আরেকটা ব্যাপার হলো যে ম্যারিটাইম ইংলিশের কি ধরনের ইংলিশ ইউজ হবে, এটা অনেকটা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, যেটাকে আমরা আইওমো বলি। আইওমো 2001 সালে একটা এসএমসিপি নামে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ম্যারিন কমিউনিকেশন ফ্রেজেস নামে কিছু ফ্রেজ ডেভেলপ করে, এবং সেটাকেই একটা মানে বেসিস অফ ম্যারিটাইম ইংলিশ ধরা হয়। এবং এটার আরেকটা ফিচার হচ্ছে আমরা ম্যারিটাইম ইংলিশ যতই বলি, এটা হচ্ছে ইট ইজ মিক্সড উইথ জেনারেল ইংলিশ, যে জেনারেল ইংলিশের সাথে মিক্স করে কিছু ম্যারিটাইম টার্মস দিয়ে আমরা এটাকে ম্যারিটাইম ইংলিশ বলি। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে ভক্যাবটা কিভাবে ডিফারেন্স হয়, আমি যদি বলি পোর্ট সাইড, তো সব সিফিয়াররা কিন্তু বুঝবেন আমি লেফট সাইড বলেছি। আমি যদি বলি স্টারবোর্ড সাইড, তাহলে রাইট সাইড বোঝাচ্ছি। সো আমি যদি কোনো ইংলিশ টিচারকে বলি যে পোর্ট সাইড মানে কি, উনি কিন্তু এটার মিনিং বুঝবে না যে লেফট সাইড। স্টারবোর্ড সাইড বললে যে রাইট সাইড বোঝায়, সেটাও সে বুঝবে না। কারণ হচ্ছে যে এই টার্মস গুলো শুধুমাত্র ম্যারিটাইম সেক্টরে যারা জব করে, সিপিয়ারিং জব যারা করে, তাদের কাছে এগুলো মিনিংফুল। সেটাকে আমরা ম্যারিটাইম টার্মস বলছি বা জার্গন বলছি বা টার্মিনোলজি বলছি, যেগুলো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন একটা লিস্ট দিয়েছে, এসএমসিপি নামে পাবলিকেশনে আমরা এগুলো পাবো। আমি যদি কিছু সেন্টেন্স প্যাটার্নের ডিফারেন্সটা বলি, হয়তো আমি যদি নর্মাল জেনারেল ইংলিশে যদি বলি, তাহলে আমি বলতে পারি যে মে আই এন্টার দ্য ফেয়ার ওয়ে। কিন্তু এটা যদি ম্যারিটাইম ইংলিশ হয়, এটা এসএমসিপির ইনস্ট্রাকশন বা আইওমের ইনস্ট্রাকশন এরকম, কোশ্চেন, ডু আই হ্যাভ পারমিশন টু এন্টার দ্য ফেয়ার ওয়ে। আমি জেনারেল ইংলিশে বলতে পারি ইউ মে এন্টার দ্য ফেয়ার ওয়ে, কিন্তু এটা ম্যারিটাইম ইংলিশে যদি বলি, তাহলে এটা হতে হবে অ্যান্সার, ইউ হ্যাভ পারমিশন টু এন্টার দ্য ফেয়ার ওয়ে। সো মিনিংটা কিন্তু একই, কিন্তু সেন্টেন্স প্যাটার্ন এবং এখানে সেন্টেন্স এক ধরনের মেসেজ মার্কার আমরা মানে দেখতে পাই, যে এটা যদি কোশ্চেন হয়, শুরুতে আমরা কোশ্চেন বলি বা অ্যান্সার হলে অ্যান্সার বলি। ইংলিশে যদি বলি, তাহলে বলতে হয় যে ইউ শুড অ্যাঙ্কার ইন অ্যাঙ্করেজে অ্যাডভাইস, অ্যাঙ্কার ইন অ্যাঙ্করেজ বি 3। অর্থাৎ এগুলো আহ, আহ, আমাদের ইংলিশে বলতে চাইলে, অর্থাৎ সিফিয়ারিং
প্রফেশনে যেহেতু রেডিওতে কথা বলতে হয়, ভিএইচএফ রেডিওতে, এবং এখানে অনেক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সিতে বা অনেক Maybe sir has lost the connection. মনে হচ্ছে স্যার একটু নেটওয়ার্কের কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা সীমান্তর সাথে একটু কথা বলি। সীমান্ত, আজকের এই সেশন কেমন লাগছে? জি, অবশ্যই ভালো লাগছে। এখানে অনেক ইনফরমেটিভ অনেক কিছু জানা গেল, লাইক স্যার যে জার্গন গুলোর কথা বললো বা আইএমও থেকে যে গাইডলাইন গুলো আসছে আমাদের জন্য, সেগুলো জানা গেল। তো এর মধ্যে একটি জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে প্যাটার্নটা, উই ইউজ আ ডিফারেন্ট টাইপ অফ প্যাটার্ন ইন ইংলিশ। সো এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে ইনক্লুড করা উচিত আমার মতে। বিশেষ করে বাংলাদেশ মেইন একাডেমি অর এনএমআই অর যে প্রাইভেট মেইন একাডেমি যেগুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি সিফেরার ট্রেনির জন্য যেগুলো রেসপন্সিবল, সেই ইনস্টিটিউট গুলোতে যদি আমাদের এই ডিফারেন্ট প্যাটার্ন অফ ইংলিশ, এই জিনিসটা যদি ভালো করে একটু ডেসক্রাইব করা হয় বা ভালো করে একটু বোঝানো হয়, স্পেশালি প্র্যাকটিসিং ইংলিশ, যেটা আর কি প্র্যাকটিস করার জন্য, যেটা লাইক ভিএইচএফ স্যার উল্লেখ করেছে, রেডিও কমিউনিকেশন অর নর্মাল, বিকজ অনবোর্ড শিপ অনলি ইংলিশ স্পিকার, নেটিভ স্পিকার যে বেশি থাকে হচ্ছে নন নেটিভ স্পিকার, লাইক বার্মিজ, মিয়ানমার, দেন আই মিন চাইনিজ, তারপর বিভিন্ন মিক্স ইউক্রেনিয়ান, রাশিয়ান। সো এখানে আসলে অ্যাকচুয়ালি সিম্পলিফাইড ওয়ে অফ ইংলিশ যেটা, এটা ইউজ করাটা বেশি ইম্পর্টেন্ট। সো সেজন্য কমিউনিকেটিভ যে স্কিল গুলো সেগুলো ইনক্রিজ করার জন্য আই থিঙ্ক যে এডুকেশনাল যে ইনস্টিটিউট গুলো আছে আমাদের মানে আমাদের যে সিফেয়ার ট্রেনিং এর জন্য যারা রেসপন্সিবল, তাদেরকে এই ক্ষেত্রে আরো বেশি এই কমিউনিকেটিভ ইংলিশ গুলো শেখানোর উপর বেশি জোর দেওয়া উচিত। আমি নিজে এই যে বাংলাদেশ মেইন একাডেমির এক্সপায়ারেড, সো আমি সেখানে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো খুব একটা পাইনি। লাইক কমিউনিকেটিভ যে স্কিল গুলো, হ্যাঁ আমাদের ইংলিশ সাবজেক্ট ছিল, we have a lot of chance to explore ourselves, বিভিন্ন ক্যাডেট টক্স থেকে শুরু করে অনেক কিছু ছিল, অনেক অপশন ছিল ইংরেজি শেখার জন্য, বাট there was limited option for practicing English, like প্রফেশনাল প্র্যাকটিসিং, যেটা আর কি আমরা বলি প্রফেশনাল ওয়েতে যে প্র্যাকটিসটা, সেটা আমাদের খুব কম সুযোগ ছিল। সেটাই আর কি আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আরো বেশি বৃদ্ধি করা উচিত। এবং আমাদের যেহেতু উই হ্যাভ বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটিতে আমাদের কিছু স্পেশালিস্ট আছে বর্তমানে যারা এই মেরিটাইম ইংলিশ নিয়ে কাজ করছে। আমার মতে যে এই ধরনের যখন আমাদের বিভিন্ন মেরিটাইম সেক্টরের বিভিন্ন যে তৈরি করা হয়, যে এডুকেশনাল যে স্কেডিউল গুলো তৈরি করা হয়, সেখানে আমার মতে যে সিলেবাস তৈরি করা হয়, সেখানে এনাদেরকে একটু ইনক্লুড করা উচিত, যে এনারা তাদের নিজস্ব মতামত দেবে যে আসলে এইভাবে করলে, এই জিনিসগুলো ভাবে যদি এই প্র্যাকটিসিং ইংলিশটা এইভাবে যদি আমি প্র্যাকটিস করি, দেন এই জিনিসগুলো আউটকাম গুলো আনা পসিবল। সো আমার মতে যে যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, তাদেরকে আসলে এই ধরনের সিলেবাস তৈরির ক্ষেত্রে বা এডুকেশনাল স্কেডিউল গুলো যখন আমরা তৈরি করি, ফার্স্ট ইয়ারে কিভাবে পড়ানো হবে, সেকেন্ড ইয়ারে কিভাবে পড়ানো হবে, বিফোর গোয়িং টু সি, বিকজ প্রথমে যখন সিতে যাওয়ার আগে যদি একটা পার্সন ট্রেন্ড হিসেবে যায়, বিশেষ করে রেডিও কমিউনিকেশন, দেন বাকি যে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, দেন যারা নেভিগেশন পড়েছে তারা নেভিগেশন যেভাবে শিখে যায়, সেভাবে যদি ইংলিশটা প্র্যাকটিসিংটা সেভাবে শিখে যায়, আই থিঙ্ক প্রাইমারি লেভেলে গিয়ে আসলে নেভিগেশন বা ইঞ্জিনিয়ারিং এর চেয়ে ইংলিশটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বিকজ প্রাইমারি লেভেলে আমরা ওখানে আমাদের নলেজ অ্যাপ্লাই এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে তাদের সাথে কিভাবে ইন্টারেকশন করছি, যারা অনবোর্ড ক্রু আছে তাদের সাথে ইন্টারেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমার সি ক্যারিয়ার বেশি লং না, লাইক 21 মান্থস। সো এর মধ্যে আমি যতটুকু ফিল করেছি সেটা হচ্ছে যে আমাদের ইন্টারেকশনটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমার বন্ধু যে রবিউল এখানে আছে 50তম ব্যাচে, সে একটা থিসিস করেছিল যে ক্রস কালচারাল কিভাবে ম্যাচ করা, সেই ক্ষেত্রে আই থিঙ্ক ইংলিশ অনেক ইম্পর্টেন্ট। আমরা স্যারের সাথে আবার কানেক্ট, একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে স্যার আমাদের সাথে কানেক্ট হতে পারছেন না। আমাদের সাথে স্যার আসতে আসতে আনিস আহমেদ বাঁধন, তোমার ইংলিশ মেরিটাইম ইংলিশের এক্সপেরিয়েন্স নিয়ে আমাদের সাথে একটু বলো। I think the connection is vulnerable. থ্যাংক ইউ স্যার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ইংলিশ নিয়ে যদি শুরুতে আমি কিছু বলতে যাই, তাহলে ইংলিশ নিয়ে যদি আমি বলি, তাহলে প্রথমেই কথাটা বলতে হবে, আমরা সবাই কম বেশি ইংলিশ নিয়ে পড়াশোনা করছি, ইংলিশ নিয়ে লিখছি, কম্পোজিশন লিখছি, এসে লিখছি, প্যারাগ্রাফ লিখছি, সব লিখছি,
আই থিঙ্ক এ- স্যার কানেকশন, হ্যাঁ লেখার দিকে স্যার যদি আমরা কানেকশনটা যাই একটু স্যার, ভালনারেবল হয়ে গেছে যেহেতু উনি গ্রামে আছেন এখন, সেহেতু যদি জি স্যার জি। লেখার দিকে আমরা যাই, তাহলে আমরা অনেকে আছি যে ইংলিশ লিখতে, ফ্রি হ্যান্ড রাইটিং আমরা লিখতে পারছি, বাট যখন আমরা অ্যাপ্লাই করতে যাবো না প্র্যাকটিক্যাল ফিল্ড, লাইক গসিপিং উইথ সামওয়ান, কমিউনিকেশন উইথ সামওয়ান, তখনই দেখা যাচ্ছে আমাদের ইংলিশটা নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, আমাদের এই প্রবলেমটা ক্রিয়েট হওয়ার কিছু কারণ যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমি এখন এটা বলবো, কিন্তু আমাদের আমাদের গেইজ করা আর হচ্ছে ইউজ করা, এই দুটার মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাই আমাদের আটকে যাচ্ছে কথাটা। আমরা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারছি না। এটা হচ্ছে আমার প্রথম সমস্যা। আর যদি আমার সেক্টরের দিকে আসি, মেরিটাইম সেক্টর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো সেক্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বিকজ যে কোনো সেক্টরে আপনি বাইরে অনেক সাথে যোগাযোগ করতে হয়। আপনি গার্মেন্টস বলেন, আপনি কম্পিউটার সায়েন্স বলেন, আপনি প্রোগ্রামিং বলেন, আপনি যে কোনো বিষয় নিয়ে, আপনি কালচার লাইনটাও বলেন, আমাদের যখন বাইরে কোনো জায়গায় যাচ্ছি, আমাদের অবশ্যই কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশটা ইউজ করতেছি। এক একজনের মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং এক এক রকম, বাট কমন ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। বাট এখন যেটা হচ্ছে আমাদের মেরিটাইম সেক্টরে, এই ব্যবহারটা আমি মনে করি সর্বাধিক হয়ে থাকে, সবচেয়ে বেশি হয়ে থাকে। কেননা আমাদের জাহাজ নিয়ে সবসময় দেশের বাইরেই থাকতে হয়। আমরা কিন্তু আমাদের দেশের ভেতরে জাহাজ নিয়ে ঘুরছি না। আমরা এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, লোড করি, ডিসচার্জ করি, যেটাই করি না কেন আমাদের করতে হচ্ছে দেশের বাইরে থেকে। আর এই ক্ষেত্রে প্রত্যেকটা দেশের নির্দিষ্ট কিছু ল্যাঙ্গুয়েজ আছে। প্রত্যেকটা, যেমন আমি যেটা মাতৃভাষা যদি বলি, প্রত্যেকটা দেশে ডিফারেন্ট ডিফারেন্ট মাতৃভাষা আছে, কিন্তু একজন মানুষের পক্ষে তো সবগুলো ভাষা জানা সম্ভব না। যেমন আমি আমার 18 মাসের সি লাইফে আমি 28টা দেশে গিয়েছি, 27-28টা দেশে গিয়েছি। এখন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ডিফারেন্ট আছে। স্পেনের ল্যাঙ্গুয়েজ একরকম, ইতালির ল্যাঙ্গুয়েজ একরকম, আবার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আরেক রকম। কিন্তু এক্ষেত্রে যদি আমরা যাই, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কমন। এই কমন ল্যাঙ্গুয়েজের দিকে হচ্ছে কি আমরা ওই প্রথমত আমরা লিখতে পারছি বাট বলতে পারছি না। আবার এদিক থেকে আমাদের মেরিটাইম সেক্টরে কিছু স্পেশাল বা আলাদা ইন্ডিভিজুয়াল কিছু সেন্টেন্স আছে, ইন্ডিভিজুয়াল কিছু ওয়ার্ড আছে। যেমন প্রথমেই স্যার আমাদেরকে বললো স্টারবোর্ড সাইড বলতে আমরা রাইট সাইড বুঝাবো, বাট নর্মাল মানুষ এটা বুঝবে না, সিভিলিয়ান এটা বুঝবে না। পোর্ট সাইড, লেফট সাইড বুঝাবো, এটা বুঝবে না। তো এরকম অনেক সেন্টেন্স আছে, অনেক ফ্রেজ আছে, অনেক আহ, গঠনমূলক শব্দ যেগুলো আমরা ইউজ করতে যাই বা কাজের ক্ষেত্রে, সেগুলোর মধ্যে আমাদের মেরিটাইম সেক্টরে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে, যেটা নর্মাল আমরা জানবো না, অনেকে জানবে না। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, প্রথমত আমাদের স্পিকিং ইংলিশটা, যাতে করে আমরা যে কোনো জায়গায় গিয়ে একদম ফ্লুয়েন্টলি বলতে পারি, এই জন্য আমাদের স্পিকিংটা ডেভেলপ করতে হবে। আর এই স্পিকিং ডেভেলপ করার জন্য আমাদের যেহেতু আমার সেক্টর মেরিটাইম ইংলিশ নিয়ে কথা হচ্ছে, তাহলে আমি বলবো যে মেরিটাইম সেক্টর রিলেটেড যে ইনস্টিটিউশন গুলো আছে, প্রথমত আসছে বাংলাদেশ মেরিন একাডেমি, তারপরে আদার্স যে ইনস্টিটিউশন গুলো আছে, সেখানে এটার জন্য স্পিকিংটার প্র্যাকটিস হয় লেখার চেয়ে। এটার ক্ষেত্রে আমি বেশি গুরুত্ব দিব। স্পিকিংটা যদি আমাদের এখানে ক্লিয়ার হচ্ছে, তাহলে আমরা আমাদের কর্মক্ষেত্রে গিয়ে ওই গেজিং, মানে আমি আইডিয়া করছি হ্যাঁ আমি এটা বলবো, তারপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা আমার বলতে ডিলে হচ্ছে, আটকে যাচ্ছে, ফাম্বলিং হচ্ছে, এটা যেন না হয়। তো আমি প্রত্যেকটা ইনস্টিটিউশনে বলবো যে আমাদের স্পিকিং কোর্সটা একটা একটা বেসিক কোর্স হিসেবে প্রত্যেকটা প্রতিনিয়ত এটা করায়। ধন্যবাদ। হ্যাঁ, আমরা সীমান্ত বাঁধন দুজনেরই কথা শুনলাম, মেরিটাইম খুব সুন্দর করে তারা তাদের দুজনের মতামত তুলে ধরলো। এখন আমরা দুজনের কাছে স্যারকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি। তো এই পর্যায়ে তোমরা দুজন, সীমান্ত এবং আনিস আহমেদ বাঁধন, তোমাদের দুজন একজন একজনের সাথে কনভারসেশন চালিয়ে যাও। তোমাদের মেরিটাইম ইংলিশ এবং জাহাজে এই ইংলিশের কারণে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছো, সেই এক্সপিরিয়েন্সটা সীমান্ত এবং বাঁধন তোমরা শেয়ার করো। ততক্ষণে আমরা স্যারকে আবার জয়েন করানোর চেষ্টা করছি। যদি স্যার জয়েন করে, তার সাথে সাথে আমরা আবার স্যারকে স্ক্রিনে নিয়ে আসবো। স্যার হয়তো আমাদের সাথে জয়েন করে ফেলেছে। হ্যাঁ, তার অলরেডি চলে আসছে। ওকে। হ্যাঁ, আমি রাস্তায় চলে আসলাম যে বাসায় নেটওয়ার্ক ধন্যবাদ। নাই, এবং আসলে ফাস্টটা ভালো হয়নি। যে এখানে রাতে ইলেকট্রিসিটি থাকে না এবং নেটওয়ার্কও ভালো থাকে না। আহ, আলোচনা করবো নাকি যা বলছিলাম, রবিউল? স্যার আপনি কন্টিনিউ করেন। স্যার আপনি কন্টিনিউ করেন।
রবিল, আমাকে তো শোনা যাচ্ছে না নাকি? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। No way. ইংলিশের মধ্যে ডিফারেন্স গুলো কি কি? সো নেটওয়ার্কের জন্য মনে হয় আমি বেশ কয়েক মিনিট বিচ্ছিন্ন ছিলাম। সো আমরা যে ডিফারেন্সের কথা যেগুলো বললাম, যে হ্যাঁ ম্যারিটাইম ইংলিশ এবং জেনারেল ইংলিশের মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেটা কিছুটা ভোকাবুলারি বেসড এবং সেন্টেন্স প্যাটার্ন বেসড। এবং চিটাগাং ভিটিএস এ আমার যে স্টাডিটা ছিল, এখানে সারপ্রাইজিং ফাইন্ডিংটা হলো যে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন যে কথাগুলো বলেছে, যে যে প্যাটার্ন গুলো দিয়েছে, যে মেসেজ মার্কার ইউজ করতে হবে, অর্থাৎ যদি কোশ্চেন হয় আগে কোশ্চেন বলতে হবে, অ্যান্সার দিতে হলে আগে অ্যান্সার বলতে হবে, এই প্যাটার্ন গুলো কিন্তু চিটাগাং ভিটিএস কমিউনিকেশনে ফলো হয় না। আমি যদি বলি পার্সেন্টেজ হিসেবে, আমার স্টাডিতে যেটা এসেছিল যে 35% কেজেস আইমোর ইনস্ট্রাকশনটা ফলো হয়, এবং 65% কেজেস এসএমসিপির যে ইনস্ট্রাকশন গুলো আছে, আইমো যে এসএমসিপির গাইডলাইন যেগুলো দিয়েছিল সেগুলো ফলো হয় না। এবং যে কনভারসেশন গুলো হচ্ছে সেগুলো বলতে গেলে একদম জেনারেল ইংলিশ প্যাটার্নের, একদম জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা নর্মালি স্পোকেন ইংলিশ যেটা বলি ঠিক সেই ধরনের ইংলিশটা ইউজ হচ্ছে। সো এখানে প্রশ্ন হতে পারে যে আমাদের আদৌ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের রেগুলেশন মানার দরকার আছে কিনা। তো সেটা একটা কনসার্ন হলো আমার স্টাডি এরিয়া, সেটা নিয়ে আমি এখনো কাজ করে যাচ্ছি, এখনো পাবলিশ হয়নি, এটা হয়তো শীঘ্রই হবে। তো মূল উদ্দেশ্যটা হলো যে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের যে গাইডলাইন গুলো ফলো করতে হবে তা না, যদি আমরা নিজেদের মতো করে, মানে আলটিমেট গোল ইজ কমিউনিকেশন, যে সাকসেসফুল কমিউনিকেশন যদি করা যায় তাহলে সেটাতে খুব একটা আপত্তি নেই। তো এখানে আরো রবিল যেটা বললো যে এটার ইম্পর্টেন্সটা কি, ম্যারিটাইম ইংলিশটা কেন লাগবে, এটা প্রথমে যেটা লাগে এটা হলো ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট আসে। কিছু কিছু ম্যারিটাইম ইন্ডাস্ট্রি এবং শিপিং এমপ্লয়ার্সদের একটা রিকোয়ারমেন্ট হলো যে সিফেয়ারিং অফিসাররা যেন ইংলিশে কম্পিটেন্ট হয়। এবং এখানে বিভিন্ন ধরনের রেগুলেশনস এর কথা বলা হয়েছে, যেমন সেফটি অফ লাইফ এট সি, যেটাকে আমরা সোলাস রেগুলেশন ইন 2000 বলি, সেখানে ইংলিশ কম্পিটেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে রেগুলেশন চ্যাপ্টার 14-এ বলা আছে যে একজন সিফেয়ারারকে অবশ্যই ইংলিশে কম্পিটেন্ট হতে হবে। এবং এখানে আরো আছে STCW রিকোয়ারমেন্ট, যেটা 1995-এ ধরা হয়, যে স্ট্যান্ডার্ড ফর ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং। সেখানেও ম্যারিটাইম ইংলিশে বা নর্মাল ইংলিশে, জেনারেল ইংলিশেও কম্পিটেন্স এর দরকার আছে। এবং আমরা অনেকগুলো স্টাডি রিভিউ করে দেখেছি যে ইন্দোনেশিয়া, চায়না, তাইওয়ান এবং ভিয়েতনামে কিছু এম্পিরিক্যাল স্টাডিজ হয়েছে, সেখানে তারা পেয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে যে সিফেয়ারদের সব ধরনের কোয়ালিফিকেশন আছে, শুধুমাত্র ইংলিশের তাদের একটা ইনএফিসিয়েন্সির জন্য অনেক ক্ষেত্রে তারা জব পাচ্ছে না, পিটিশনে টিকতে পারছে না। কেন? কারণ তারা ইংলিশ স্পিকিং এ ভালো না। সো একজন সিপিআরে সব ধরনের কোয়ালিফিকেশন থাকার পরেও যদি দেখা যায় যে সে ইংলিশে দুর্বল, ম্যারিটাইম ইংলিশে দুর্বল, স্ট্যান্ডার্ড ম্যারিন কমিউনিকেশন ফ্রেজেস ইউজ করতে পারে না বা দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে এটা একটা বাধা হতে পারে। তো আমরা যে এবং নাম্বার অফ শিপিং অ্যাক্সিডেন্টস আমরা দেখেছি যে ল্যাক অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশের সঙ্গে মিসকমিউনিকেশনের একটা লিঙ্ক আছে। এবং মিসকমিউনিকেশন নিয়ে যতগুলো স্টাডি হয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি যে শিপিং অ্যাক্সিডেন্টস, সেখানে একটা ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল যে ইংলিশের দুর্বলতাতে। সো এখানে মিসকমিউনিকেশন, শিপিং অ্যাক্সিডেন্টস অনেকগুলো কারণেই হতে পারে। সিফেয়ারের ফ্যাটিগের জন্য হতে পারে, তাদের টেকনিক্যাল ফ্যাক্টর থাকতে পারে। তবে আমরা যেসব হিউম্যান ফ্যাক্টর দেখেছি, অর্থাৎ
যেগুলোর জন্য সিফেয়াররা নিজেরাই দায়ী, তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে মিসটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের ম্যারিটাইম ইংলিশ টিচার যারা আছেন, লেকচারার যারা আছেন, তারা এটা নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আমরা যে বাংলাদেশের, আমরা যদি ইম্পর্টেন্সটা বলি যে বাংলাদেশে ম্যারিটাইম ইংলিশের আসলে কতটুকু গুরুত্ব দেওয়া হয়, এই প্রশ্নটা আমরা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছে করেছিলাম, এবং 4 ল্যাঙ্গুয়েজ স্কিল এরিয়াতে কে কতটুকু চায়। আমরা সেখানে পেয়েছিলাম যে স্পিকিং এ intermediate level of proficiency চাই। আমরা এটা বেসড অন মেজরিটি রেসপন্সেস বলছি যে স্যার কানেকশনটা মনে হয় আবার প্রবলেম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি স্যারের কানেকশনটিতে আবার প্রবলেম হলো। তো এই পর্যন্ত সীমান্ত তুমি বলো যে কি কি এখন পর্যন্ত স্যারের আলোচনার মাধ্যমে যেটা আমরা আমাদের দর্শকরা ক্লিয়ার হতে পারবে স্যার আসা পর্যন্ত। সীমান্ত বলো। So, hello, am I clear? স্যার আপনাকে শোনা যাচ্ছে? আপনি বাধা আপনি নম্বর শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছ? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। স্যার Hello? আপনি শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে শুনতে আচ্ছা পাচ্ছি, আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের আই থিঙ্ক আমাদের চাইনিজ জাহাজে আমিও প্রায় 10 মাসের মধ্যে 21 মাস সি টাইমের মধ্যে 10 মাস আমি চাইনিজ জাহাজে আচ্ছা। ছিলাম। সো আই থিঙ্ক বাঁধন তুমিও চাইনিজ, হ্যাঁ হ্যাঁ জি স্যার। জি 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 তো তুমিও হয়তো চাইনিজ জাহাজে চাকরি করার যে অভিজ্ঞতাটা সেটা তুমিও হয়তো পেয়েছো যতদূর আমি জানি। সো এই ক্ষেত্রে যেটা সমস্যা হয় আমাদের ক্ষেত্রে, আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইংরেজিটা আমরা যেভাবে জেনারেল স্কিল যেভাবে করেছি সেটার চেয়ে তাদের ইংরেজিটা আলাদা। সো একদম আমাদের যে আলাদা, মানে কমিউনিকেশন বলতে গেলে স্কিলটা একদম শুধু আলাদা। যে ইংরেজি শিখতে হবে তা না, ইংরেজিটাকে বোথ ওয়েতে ইউজ করতে হবে। মানে স্যার যেটা বললো প্রথমেই যে আমাদের যেন হুম কমিউনিকেট, যেটার লক্ষ্যে আমরা অ্যাকচুয়ালি ইংলিশ আমাদের ব্যবহার বোথ করছি। ওয়েতে ইউজ করতে জানতে হবে, হ্যাঁ, লাইক যেন আমরা সিম্পলিফাইড কমিউনিকেশনটা ওয়েতে। ইউজ হ্যাঁ করতে হবে, কমিউনিকেশনটা হতে পারে, বোঝা যায় যেন আমরা কি বুঝতে চাচ্ছি, হ্যাঁ সেটাই। হুম আমাদের ওকে, আচ্ছা। সো আমি কি তাহলে ওকে কন্টিনিউ করি তাহলে। তো আমাদের যে আমি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, সরি, যে এখানে ইন্টারনেটের বড় ধরনের একটা সমস্যা আছে এবং আমি তো রাস্তায় এসেছি তারপরে এরকম অবস্থা। আচ্ছা, সো আমরা স্পিকিং এ যেটা জানতে পেরেছিলাম যে স্পিকিং এ আসলে ইন্টারমিডিয়েট লেভেল চাচ্ছে, এবং লিসনিং, রাইটিং এবং রিডিং এ মূলত এমপ্লয়াররা এলিমেন্টারি লেভেলটা চাচ্ছে, একদম প্রাইমারি লেভেলে। এখানে যে সারপ্রাইজিং ফাইন্ডিং আমরা পেয়েছি সেটা হচ্ছে যে রিক্রুটিং এজেন্সি মূলত ইংলিশের উপরে কোনো টেস্ট নেয় না। এটার একটা বড় কারণ, তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটার কারণ কি, তারা মূলত যেটা দেখে যে ক্যাডেটদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে দেখে। যদি তারা গভর্নমেন্ট একাডেমিক ক্যাডেট হয় সেই ক্ষেত্রে তারা প্রায়োরিটি বেশি পায়, তাদের ক্ষেত্রে এত ধরনের টেস্ট করে না, এবং এমপ্লয়ারদের যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে সেই ক্ষেত্রে তারা আসলে ইংলিশের উপরে কোনো টেস্ট নেয় না, তারা শুধু ইন্টারভিউটা ইংলিশে নেয়, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূলত তাদের স্পিকিং স্কিলটা আসলে তারা দেখার চেষ্টা করে। এবং আমরা এখানে আরেকটা যে আমাদের ফাইন্ডিং ছিল যে আমরা ক্যাডেটদের কাছে জিজ্ঞাসা করেছিলাম বেসড অন ম্যারিটাইম ইংলিশ মডেল কোর্স 3.17। সো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন একটা ম্যারিটাইম ইংলিশ মডেল কোর্স 3.17 নামে এটা 2015 সালে আপডেটেড একটা পাবলিকেশন করে। তবে এই পাবলিকেশনের একটা লিমিটেশন হলো যে এখানে এত বেশি চ্যাপ্টারের কথা বলা হয়েছে এবং এত বেশি টিচিং আওয়ারের কথা বলা হয়েছে যেটা একটা বা দুইটা কোর্সে পড়ানো সম্ভব না। সো সেখানে আমরা 68 চ্যাপ্টারের লিস্ট করেছিলাম, এবং এই লিস্টটা আমরা যারা সিনিয়র ক্যাডেট আছে, যাদের সি ফেয়ারিং এক্সপিরিয়েন্স আছে 1 বছরের, তাদের কাছে গিয়েছিলাম যে কোন কোন এরিয়াতে বেশি কথা বলতে হয়। তো এরকম আমরা 23 হাইলি নিডেড ম্যারিটাইম ইংলিশ টাস্ক
পেয়েছিলাম, এবং সেগুলো যদি বলি যে সেগুলো কোন কোন এরিয়াতে রিলেটেড, তো সেগুলো যদি ওয়ান বাই ওয়ান যাই, সেটা হচ্ছে ভিএইচএফ রেডিওতে যে কথা বলতে হয় সেটা হাইলি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ফাইন্ডিংটা মূলত যারা অ্যাপ্রেন্টিস ক্যাডেট তাদের জন্য বেশি হেল্পফুল হবে, যে আসলে তারা স্টুডেন্ট লাইফ থেকে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর গুরুত্ব দেবে। ভিএইচএফ যে কমিউনিকেশন গুলো হয় সেটার প্র্যাকটিস তাদের করা উচিত, এবং ভিটিএস সেন্টারের সঙ্গে যে কমিউনিকেশন গুলো হয়, তাদের অনবোর্ড মিটিং এ কথা বলার দরকার হয়। তাদের যারা ওয়াচ কিপিং এ থাকে, ওয়াচ কিপিং রিলেটেড যে কনভারসেশন গুলো সেগুলো বেশ গুরুত্বপূর্ণ, হাইলি নিডেড। এবং সেফটি সিকিউরিটির সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলো আমরা হাইলি নিডেড পেয়েছিলাম। সো এরকম আমরা 23 হাইলি নিডেড টাস্ক পেয়েছিলাম। তো আমরা আশা করছি সেই আর্টিকেলটা ভেরি সুন, এক সপ্তাহের মধ্যে মেবি পাবলিকেশন হবে, তখন আমরা হয়তো বা শেয়ার করতে পারবো। এরপরে আমরা, এটা তো গেল যে একটা হলো যে ক্লোজ এন্ডেড কোশ্চেন এর থেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। আমরা এমনিতে ওপেন এন্ডেড কিছু ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, যে আসলে কোন ধরনের ইংলিশ তারা বলে। স্পিকিং এর ক্ষেত্রে আমাদেরকে ক্যাডেটরা যেটা বলেছিল যে তাদেরকে গ্রিটিং এবং রিপ্লাইং করতে হয়। গ্রিটিং বলতে আমরা বোঝাচ্ছি যে গুড মর্নিং, গুড আফটারনুন, একটা কনভারসেশন শুরু করার আগে আমাদেরকে যে গ্রিটিং করতে হয় সেটা বোঝাচ্ছি। দেন তাদেরকে কমিউনিকেশন উইথ অফিসারদের সঙ্গে তাদের অনেক ধরনের কমিউনিকেশন করতে হয়। স্পিকিং এ আমরা আরো পেয়েছিলাম যে আমরা আবার ক্লোজ এন্ডেড এবং ওপেন এন্ডেড কোশ্চেনের মধ্যে সিমিলারিটিও পেয়েছিলাম, যে ভিটিএস সেন্টার, ভিএইচএফ, ভিটিএস সেন্টারের সঙ্গে তাদের কথা বলতে হয়, তাদেরকে বিভিন্ন ধরনের অর্ডার দিতে হয়, কোনো সমস্যার মুখোমুখি হলে সেই সমস্যাগুলো বলতে হয়। লিসনিং এ আমরা পেয়েছিলাম যে তাদেরকে অনেক ধরনের ইমার্জেন্সি কমিউনিকেশন করতে হয়, কখনো যদি ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে। বিভিন্ন ধরনের ডিস্ট্রেস মেসেজ তাদেরকে ডিস্ট্রেস অ্যালার্ম বা মেসেজ শুনতে হয় বা পড়তে হয়। রেডিও কমিউনিকেশনে যে কথাবার্তা হয় সেটা তাদের লিসনিং করতে হয়। ক্যাপ্টেন্স অর্ডারটা তাদের শুনতে হয়, এবং সিনিয়র অফিসারদের ইনস্ট্রাকশন তাদের শুনতে হয়, এবং যে কোনো ধরনের ভার্বাল ইনস্ট্রাকশন ইংলিশে শুনতে হয়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে রাইটিং অ্যাক্টিভিটি কি কি করতে হয় যখন অন বোর্ডে তারা আসে। তারা আমাদেরকে বলেছে বিভিন্ন ধরনের বই, যেমন লগ বুক, ওয়েল রেকর্ড বুক, গার্বেজ ডিসপোজাল বুক, বেল এবং মেইনটেনেন্স বুক, এই বইগুলোতে বিভিন্ন ধরনের তথ্য রেকর্ড করে রাখতে হয়। তাদেরকে অনেক ধরনের অফিসিয়াল পেপার, রিপোর্ট, ইমেইল, ওয়েদার কন্ডিশন সম্পর্কে লিখতে হয়, এবং শিপস পজিশন এবং ডাইরেকশন সম্পর্কে লিখতে হয়। আমরা রিডিং অ্যাক্টিভিটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম যে রিডিং অ্যাক্টিভিটি গুলো কি কি লাগে। তারা আমাদেরকে বলেছিল যে ম্যারিটাইম ইংলিশ কিছু বই তারা মাঝে মাঝে পড়ে, পাবলিকেশন, তারা বিভিন্ন ধরনের রেগুলেশনস পড়ে, যেমন প্রিভেনশন অফ পলিউশন ফ্রম দ্য শিপ, সোলা, এসটিসিডব্লিউ রেগুলেশন গুলো তারা পড়ে। তারা শিপিং ম্যানুয়াল, মেসেজ সিগন্যাল, নোটিশ এবং ইমেইলও করতে হয়। সো এই মোটামুটি ছিল আমাদের সি ফেয়ারারদের কাছ থেকে ফাইন্ডিং পাওয়া। আমাদের নেক্সট এরিয়া যেটা ছিল সেটা ছিল যে চিটাগাং ভিটিএস এ কি ধরনের কমিউনিকেশন হয় সেটা আমরা গত বছর গিয়েছিলাম, এবং আমার সাথে রবিউল ছিল, মাঝহারও ছিল, লেকচারার মাঝহার ম্যারিটাইম স্টাডিজের। সো আমরা সেখানে মূলত একটা পার্ট ছিল যে আমরা এসএমসিপি প্যাটার্ন কতটুকু ফলো হচ্ছে সেটা দেখেছিলাম, এবং আমরা যেটা পেয়েছি যে এসএমসিপি বা আইওমের যে ইনস্ট্রাকশন সেটা মোটেও ফলো হয় না। আমি যদি বলি যে 1/3 ফলো হয়, আর বাকি 2/3 মানে 3/2 ফলো হয় না। সিফিয়ারাররা এবং ভিটিএস অফিসার যারা আছে তারা নিজেদের মতো ইংলিশ বলে, এবং সেটা অনেক সময় কমপ্লিট সেন্টেন্সে না, ইভেন একটা দুইটা ফ্রেজ হতে পারে। যেমন হয়তো যাকে বলা দরকার যে হোয়াট ইজ ইউর ভেসেল লেন্থ ওভারঅল, সেখানে ভিটিএস অফিসার বলছে ইউর ভেসেল লেন্থ ওভারঅল, মানে হোয়াট ইজটা নেই। তো এটা শর্ট ফ্রেজ ব্যবহার করাটা কোনো সমস্যা না যদি সেটা বোঝা যায়। সো আমাদের বেসিক ব্যাপার হলো যে চিটাগাং পোর্টে আমরা যে কাজটা করেছি সেটা হলো যে পোর্ট কমিউনিকেশনে কোন ধরনের ইংলিশ ব্যবহার হচ্ছে, এবং সেই ইংলিশটা আমরা আমাদের স্টুডেন্টদের কিভাবে স্টুডেন্ট লাইফে শেখাতে পারি যাতে করে তারা অন
তার কানেকশনটা মনে হয় আবার চলে গেল। আমার মনে হয় স্যারের কানেকশনটা আবার চলে গেছে। সো এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম, জাস্ট এ ভেরি সিম্পল এন্ড নরমাল কোশ্চেন, হোয়াট মিনিমাম কোয়ালিফিকেশনস আর রিকোয়ার্ড টু বিকাম এ লেকচারার ফর মেরিট ইন ইংলিশ? সেটা হয়তো স্যার আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। যদি আমি এটা স্যার বলে দেন। অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে স্যার ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন, তারপর উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটিতে জয়েন করেন। আরেকটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ইয়েস স্যার, কমিউনিকেশন ইজ দ্য মেইন থিং। Communication is the main thing. Sometimes it seems that we are good in English but don't know how to communicate, and communication is each other. We communicate with each other. Sometimes people can't communicate in Bengali also. So communication is another thing, and English is also another thing. We have to learn how to communicate. Then if we know English, we can establish a good way, very good communication, sir. Thank you, Tasin. তার কমেন্টের জন্য। দীপ্ত কমেন্ট করেছিল, what are the process to become a maritime teacher after having honors certificate of maritime science if possible? Maritime science এর পরে মেরিটাইম ইংলিশ টিচার। maritime English teacher হওয়ার একটা পসিবিলিটি আছে। তাকে আগে টেসলা যে টিচিং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই টেসলার উপর একটা কোর্স করতে হবে, তারপরে সে মেরিটাইম ইংলিশ এক্সপার্টাইজ, যেহেতু অলরেডি সে মেরিটাইম করেছে তার জন্য সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করছি স্যারের সাথে কানেকশন নিয়ে করানোর জন্য। সো অনুষ্ঠানের এই পর্যায়ে সীমান্তকে বলবো, সীমান্ত তুমি কি মনে করো? ব্যক্তিগতভাবে আমি জানি সীমান্ত ইংলিশে খুবই ভালো, তার সাথে আমি একাডেমিতে থাকতো, আমরা একসাথে প্রোগ্রাম করতাম এবং ক্যারিয়ার স্টক করতাম। তো সীমান্ত কিছুদিন পরে আইএলটিএস দিবে, এখন হয়তো আমরা আরেকটা প্রোগ্রামে পাবো ফিউচারে। এখন সীমান্তের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে তোমার নিজের ইংলিশ স্কিলটা ডেভেলপ করেছো, সবার জ্ঞাতে যদি একটু বলতে। অ্যাকচুয়ালি এটা অনেক পিছনে যেতে হবে, বিকজ যখন আমরা স্কুলে বা কলেজে আমরা যখন ট্রাই করতাম যে ইংলিশ বলার বা ইংলিশ, এখানে সবাই একটু হাসাহাসি করতো, লাইক আমার অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট। আমি যদি একটু অ্যাকচুয়াল অ্যাকসেন্ট যেটা আর কি, আই মিন আমাদের অ্যাকসেন্ট আমরা চাইলেও ব্রিটিশ বা আমেরিকানদের মতো করতে পারবো না, বাট ইফ ইউ ট্রাই অলসো দেন পিপল তো আমাদের উপর হাসাহাসি করে, লাইক এটা কিভাবে বলছে বা কিভাবে বলছে। বাট অ্যাকচুয়ালি নাম্বার পাওয়াটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যেত অ্যাকচুয়ালি, যে লাইক ক্লাস 8, 9, 10 অর এইচএসসি লেভেলে। সো আমরা ফোকাস করতে পারতাম না যে স্পিকিং এর উপর কিভাবে ফোকাস করতে পারি। দেন যখন আমি ভার্সিটিতে আসলাম, লাইক আমাদের মেইন একাডেমিতে যখন ভর্তি হলাম, সেখানে ইংলিশ স্পিকিং এর উপর অনেক বেশি জোর দেওয়া হতো, বিকজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ দেয়ার। তো আমরা যখন ক্যাডেটদের মধ্যে যখন থাকতাম, আমরা এই প্র্যাকটিসটা করতাম না, উইচ ইজ ব্যাড। বাট অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মধ্যে আমাদের এটাকে এনকারেজ করতো না যে ফ্রেন্ডের মধ্যে এটা ইংলিশে কথা বলাটা। বাট আই থিঙ্ক এই কালচারটা নিয়ে আসলে হয়তো ভালো হতো। স্যার আসে শেষ করুক, দেন আই ফিল আই উইল কন্টিনিউ লেটার অন। ওকে, জি স্যার বলুন। স্যার একটু নেটওয়ার্কের কারণে আমি যদিও কষ্ট করে বাইরে দাঁড়িয়ে আপনাদের প্রোগ্রামে আচ্ছা, আমাকে বারবারই সরি বলতে হচ্ছে যে এখানে নেটওয়ার্ক একদম পোর নেটওয়ার্ক এখানে। তো আমরা যে চিটাগাং ভিটিএস এ যে আমরা যে ফাইন্ডিংস গুলো, আমাদের যে প্রজেক্টটা ছিল, ভিটিএস এর যে পার্টটা ছিল, এটার একটা উদ্দেশ্য ছিল যে ভিটিএস এ প্রথমত যে এসএমসিপির সঙ্গে কতটুকু মেলে, যেটার ফাইন্ডিংস এসেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না, ডেভিয়েশনসটা হাই। এবং আমরা আরো চেষ্টা করেছিলাম যে এখানে কোন ধরনের পোর্ট ফ্রেজ গুলো বেশি ব্যবহার হয়, বেসড অন মোর দেন ওয়ান্স যে ফ্রেজ গুলো ব্যবহার হয়েছে সেগুলোর একটা লিস্ট করতে। তবে সেই লিস্টটা বেশি না। চিটাগাং ভিটিএস এ আমরা যেটা দেখলাম যে যে ইনফরমেশন গুলো চাওয়া হয়, যে কোশ্চেন গুলো ইন্টারন্যাশনাল মার্চেন্ট ভেসেল গুলোকে করা হয়, এগুলো বেশি না, এগুলো কয়েক মানে লিমিটেড টাইপস অফ কোশ্চেন। অর্থাৎ একটা শিপ যখন ভিটিএস এরিয়াতে চলে আসবে, তখনই দেখা যাবে যে ভিটিএস অফিসার যিনি আছেন তিনি কোশ্চেন করবেন যে এই ভেসেলের লেন্থ ওভারঅল কত, এটার প্রেজেন্ট ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটার ড্রাফট কত, কার্গো কোয়ান্টিটি কত,
লাস্ট পোর্ট অফ কল কি ছিল, এবং ফোনে অর্থাৎ ভিএইচএফ এ কে কথা বলছে, হু ইজ কলিং, হু ইজ অন দ্য লাইন, আর ইউ দ্য ক্যাপ্টেন অফ দ্য চিফ অফিসার। অর্থাৎ এখানে আমি যেটা দেখলাম যে যে ধরনের কনভারসেশন এবং যে ধরনের ইংলিশ বলা হয়, এই ইংলিশ বলার জন্য যে খুব হাইলি এফিশিয়েন্ট মানে কোনো ইংলিশ ইউজার লাগবে এরকম না। সামওয়ান উইথ এলিমেন্টারি লেভেল অফ ইংলিশ স্কিল ক্যান কমিউনিকেট দিস কাইন্ড অফ মেসেজেস। সো দেখা যাচ্ছে তো আমরা তারপরেও এটাও একটা ফাইন্ডিং যে ভিটিএস এর যেহেতু পোর্টের সঙ্গে সবগুলো শিপের একই ধরনের কথাবার্তা হয়, একই ধরনের প্রশ্ন তারা জিজ্ঞাসা করে এবং একই ধরনের মানে তথ্যর যে ইনফরমেশনের যে প্যাটার্ন, কোশ্চেন যে প্যাটার্ন সেটা সিমিলার, তারপরেও সেটার উপর ভিত্তি করে আমরা কিছু ফ্রেজ পেয়েছি, সেগুলোর আমরা লিস্টও করেছি। সেটা এরকম যে আমরা দেখেছি এখানে থ্যাংক ইউ প্যাটার্নটা খুব বেশি, অর্থাৎ যখন কোনো মেসেজ শেষ হয় তখন সেখানে এক পার্টি আর এক পার্টি অর্থাৎ শিপ থেকে পার্সোনাল ইন দ্য শিপ এবং ভিটিএস অফিসার তারা পরস্পরকে থ্যাংক ইউ বলে, যেটা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন, এই ধরনের কথাবার্তা বলে। এবং আরেকটা মেজর ফ্রেজ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে অ্যাঙ্কর ড্রপিং টাইম। সো ভিটিএস থেকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ ইউর অ্যাঙ্কর ড্রপিং টাইম। এবং এখানে আমরা কিছু মিলিটারি প্যাটার্নও পেয়েছি, যেমন ইউজ অফ রজার। রজারটা মূলত ইউজ হয়, এটা মিলিটারি ইংলিশেও ইউজ হয়, মেবি অ্যাভিয়েশন ইংলিশেও ইউজ হয়, যে আমি যখন কোনো মেসেজ পেলাম তখন এটাকে আমি কপিড বলতে পারি অথবা রজার বলতে পারি বা ইয়েস বলতে পারি। আসলে ম্যারিটাইম ইংলিশে ইয়েস এবং নো এটার খুব একটা ইউজ হয় না, এটার ইউজটা হয় অ্যাফার্মেটিভ, নেগেটিভ। যদি বলে যে হ্যাঁ আমি মেসেজটা পেয়েছি, সেই ক্ষেত্রে তারা বলবে কপিড বা রজার। সো এখানেই একটা ডিফারেন্স পাওয়া যায়। আরেকটা ব্যাপার আমরা এখানে দেখেছি যে ইউজ অফ স্ট্যান্ড বাই। এখানে সবসময় পোর্ট যেটা নির্দেশনা দেয় যে পোর্ট চ্যানেল 12 এবং 16, যে স্ট্যান্ড বাই চ্যানেল 12 এবং চ্যানেল 16। এখানে ভিএইচএফ এ সবগুলো ভেসেলকে এই নিয়ম মানে এই চ্যানেলে স্ট্যান্ড বাই থাকতে হয়, যদি কখনো কল করার দরকার হয়, প্রয়োজন হয় তাদের কথা বলতে। আরেকটা ফ্রেজ আমরা সিকোয়েন্সিয়ালি বলছি, যে যেগুলো হাইলি ফ্রিকোয়েন্ট সেগুলো আমি আগে বলছি। গো অ্যাহেড স্যার, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মেসেজটা পাঠিয়ে দেন, আই এম রেডি ফর রিসিভিং দ্য মেসেজ। রিপ্লাইং, হয়তো আমি দেখা গেল যে ভিটিএস থেকে কল করা হলো এবং 51.9% কেজে আমি দেখেছি যে এখানে রিপ্লাইং এর ইউজটা হচ্ছে, যে পোর্ট কন্ট্রোল হয়তো বললো যে ভেসেল লি অশান, তো লি অশান হয়তো দিস ইজ লি অশান রিপ্লাইং। এখানে আমরা সে এগেইন, যেটা আমরা যদি দেখা যায় যে ম্যারিটাইম কমিউনিকেশনে যদি কোনো একটা মেসেজ বা সেন্টেন্স যদি ঠিক মতো না শোনা যায়, সেই ক্ষেত্রে হয় রিপিট বলে অথবা সে এগেইন বলে। তো আমরা ভিটিএস এ যেটা দেখেছি যে তারা ভিটিএস সে এগেইনটা যে মেসেজটা ঠিকভাবে না শোনা গেলে, এবং তারা ভেসেলের প্রেজেন্ট ম্যাক্সিমাম ড্রাফট সম্পর্কে জানতে চায়, এবং কোশ্চেনটা হলো হোয়াট ইজ ইয়োর ভেসেল প্রেজেন্ট ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটার ড্রাফট। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে হু ইজ কলিং পোর্ট কন্ট্রোল, আর ইউ দ্য ক্যাপ্টেন অফ দ্য চিফ অফিসার। অর্থাৎ যে কথা বলছে সেই অফিসারের র্যাঙ্কটাও তাদের রেকর্ড করে রাখতে হয়। এবং এখানে আমরা ইউজ অফ ওভার দেখেছি, যখন কোনো মেসেজ শেষ হয় তখন সঙ্গে সঙ্গে বলবে ওভার। কথা শেষ হওয়ার পরে ওভার বলার অর্থ হলো যে মেসেজটা পুরোটা শেষ হচ্ছে এবং আর কোনো অংশ বাকি নেই। মেইনটেইন পজিশন, এটা আমরা ভিটিএস সেন্টার থেকে আমরা প্রায় শুনতে দেখেছি যে তারা বারবার বলে যে মেইনটেইন পজিশন, মেইনটেইন কারেন্ট পজিশন। ভেসেল লেন্থ ওভারঅল সম্পর্কে আমরা দেখেছি। গ্রোস টনেজ এবং নেট টনেজ সম্পর্কে আমরা প্রশ্ন করতে দেখেছি যে হোয়াট ইজ ইউর গ্রোস টনেজ, নেট টনেজ, এবং এটা প্রত্যেকটা ভেসেলকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ইউর লাস্ট পোর্ট অফ কল অ্যান্ড ভেসেল ফ্লাগ। সো এখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ প্যাটার্নটা বেশি। আমি জেনারেল ইংলিশে কথা বললে আমরা কিন্তু অনেক ধরনের ডাব্লিউএস কোশ্চেন ইউজ করি, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, আমরা বিভিন্ন প্যাটার্নে ইউজ করি। কিন্তু এই ম্যারিটাইম ইংলিশ কমিউনিকেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিটিএস এর সঙ্গে জাহাজের যে ধরনের ফ্রেজ দিয়ে তারা কথা বলছে,
সেখানে হোয়াট ইজ প্যাটার্নটা বেশি ডমিন্যান্ট। বলছে হোয়াট ইজ ইউর ভেসেলস নেম, বা হোয়াট ইজ ইউর ভেসেলস আইএমও নাম্বার, হোয়াট ইজ ইউর ভেসেল লেন্থ ওভারঅল, হোয়াট ইজ ইউর গ্রোস টনেজ। অর্থাৎ আমি এই জায়গাতেই বলতে চাচ্ছি যে ম্যারিটাইম ইংলিশ বলতে আমরা মূলত একদম সিম্পলিফাইড ভার্সন অফ জেনারেল ইংলিশ পাচ্ছি। মানে এটা মোটেও কঠিন কোনো ইংলিশ না, এটা জেনারেল ইংলিশের ভার্সন। এবং আমরা জেনারেল ইংলিশে ইভেন যে পরিমাণ ক্রিয়েটিভিটি দেখাই সেটা ম্যারিটাইম ইংলিশে। এই ইংলিশগুলো জাস্ট টু দ্য পয়েন্ট এবং টু দ্য ব্রিফ, যতটুকু মানে শর্টকাটে বলা যায় এবং ক্লিয়ারলি আদার পার্টিকে সহজ ইংলিশে বোঝানো যায়, সেটাই হচ্ছে ম্যারিটাইম ইংলিশ। আমরা এখানে আরেকটা ক্যাটেগরি করেছিলাম যে যে চিটাগাং পোর্টে যে ধরনের মেসেজ, আমরা মেসেজ বলতে বোঝাচ্ছি যে যে ধরনের ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ হয়, তো সেই ইনফরমেশন এর উপর বেস করে আমরা কিছু ক্যাটেগরি করেছিলাম যে আসলে যে মেসেজগুলো হয় অর্থাৎ কথাবার্তা যে হয় ভিটিএস এর সঙ্গে, সেই কথাবার্তাগুলো কোন কোন এরিয়ার সঙ্গে রিলেটেড। আমরা যেটা পেয়েছিলাম যে 27% কেজেস অ্যাঙ্করিং এর সঙ্গে রিলেটেড, যেহেতু এটা ভিটিএস এরিয়াতে এসে তারা যা অ্যাঙ্কর করে, এটা ছিল হাইয়েস্ট ক্যাটেগরি। সেকেন্ড হাইয়েস্ট ক্যাটেগরি ছিল এন্টারিং অর ডিপার্চার রিলেটেড, হয়তো তারা পোর্ট মানে ভিটিএস চ্যানেলে তারা ভিটিএস এরিয়াতে যখন এন্টার করছে বা ডিপার্ট করছে সেই সময় যে কথাবার্তা হচ্ছে সেটা আমরা বোঝাচ্ছি, সেটা প্রায় 20%-এর কাছাকাছি। পাইলটেজ নিয়ে, অর্থাৎ পাইলট কখন আসবে বা পাইলট রিকোয়েস্ট, এই কথাবার্তা ছিল 19.1%। এখানে ন্যাভিগেশনাল ইনফরমেশন ছিল 11.3%। ভেসেল পার্টিকুলার্স অর্থাৎ এই যে ভেসেল লেন্থ ওভারঅল যেটা বলছি, যে ভেসেলের গ্রোস টনেজ নেট টনেজ, এগুলো ছিল 9.9%। আমরা মাঝে মাঝে কিছু এক্সট্রা কমিউনিকেশন দেখেছিলাম। এক্সট্রা কমিউনিকেশন বলতে আমি বোঝাচ্ছি যে মাঝে মাঝে রিপিটেশন হয়েছিল, মাঝে মাঝে কোনো রিপ্লাই পাইনি, সেই রকম আমরা কমিউনিকেশন দেখেছিলাম 7.1%। এবং কার্গো রিলেটেড কিছু মেসেজ বা কথাবার্তা হয়েছে সেটা আমরা দেখেছিলাম 5.7%। তো এই মোটামুটি মেজর এরিয়া, অর্থাৎ অ্যাঙ্করিং, পাইলটেজ, ন্যাভিগেশন, ভেসেল পার্টিকুলার্স, এই এরিয়াগুলোতে মূলত এই মেজর এরিয়াগুলোতে চিটাগাং ভিটিএস এর সঙ্গে ইন্টারন্যাশনাল মার্চেন্ট ভেসেল গুলোর কথাবার্তা হয়। সো আমাদের রিসার্চ প্রজেক্টের লাস্ট পার্ট ছিল যে আচ্ছা আমরা বুঝলাম যে ম্যারিটাইম ইংলিশ বা জেনারেল ইংলিশ যেটাই হোক আমাদের লাগবে, তো এটা আমাদের স্টুডেন্টরা কিভাবে মানে নিজে থেকে ডেভেলপ করতে পারবে, অর্থাৎ লার্নার স্ট্র্যাটেজি আমরা বলছি এটাকে। আমরা স্যার অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। তো স্যার আমাদের দুইজন যারা আমাদের সাথে স্টুডেন্ট শুনতে পাইনি আমি, আমাদের মনে কিছু বলেছে আমি শুনতে পাইনি। সো ক্যান ইউ রিপিট দ্যাট, নাকি আমি আগাবো? হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার বলতে আমার মনে হয় আপনি আমার পরে শুনতে পাচ্ছেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসছি স্যার, আপনি আর 2 মিনিটের মধ্যে আপনার ডেসক্রিপশন শেষ করে দেওয়ার পরে স্যার আমাদের দুজন স্টুডেন্ট, দুজন নাবিক থেকে আপনাদের স্যার কোশ্চেন করবেন। আচ্ছা, সো আমি আবারও শুনতে পাইনি শেষের দিকে। দুইজন স্টুডেন্ট জয়েন করেছে এবং তারা কি কোশ্চেন করতে চায় না কিছু বলতে চায় নাকি? হ্যাঁ, কোশ্চেন করতে চায় স্যার। আপনারা এই ডেসক্রিপশনটা স্যার 2 মিনিটের মধ্যে শেষ করে দিন, তাহলে ওরা কোশ্চেনটা করবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি শেষের দিকে একদম আমাদের লাস্ট পার্টে আসছি যে লার্নার স্ট্র্যাটেজি নিয়ে যেটা বলছিলাম, এটা আমার মনে হয় 2 মিনিটে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা আসলে শেষের দিকে কিছু বলা যায় যে আমরা স্টুডেন্টদের সিনিয়র ক্যাডার ছিল, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা এই যে 4 ল্যাঙ্গুয়েজ এরিয়াতে 4 ল্যাঙ্গুয়েজ স্কিল এরিয়াতে কিভাবে তারা এই মানে স্পিকিং, লিসনিং, রাইটিং বা রিডিং কিভাবে ডেভেলপ করতে পারে। এবং তারা যে তাদের স্ট্র্যাটেজির কথা বলেছে, মানে কোনো টিচারের হেল্প ছাড়া নিজে নিজেই, যেটা এগুলো অনেকটা জেনারেল ইংলিশের মতো। স্পিকিং এ তারা বলেছে যে তারা আসলে প্র্যাকটিস
করার দরকার হয় এবং তারা রিয়েল লাইফে প্র্যাকটিস করে। তারা অনেক সময় বিবিসি নিউজ দেখে বা সিএনএন নিউজ দেখে, তারা অনেক সময় রিসাইটেশন করে এবং সিমুলেশন অ্যাক্টিভিটিতে, সিমুলেশন বলতে একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন আমরা বুঝি, সেখানে তারা পার্টিসিপেট করে এবং তারা বিভিন্ন ধরনের ভোকাবুলারি বা ম্যারিটাইম টার্মস শেখার চেষ্টা করে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে লিসনিং অ্যাক্টিভিটি কিভাবে, তারা লিসনিং স্কিল কিভাবে বাড়ায়। সেখানে একই একই ধরনের অ্যান্সার আমরা পেয়েছি যে তারা ইংলিশ নিউজ শোনে, তারা অনেক সময় ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশের মধ্যে যে ডিফারেন্স গুলো সেগুলো জানার চেষ্টা করে, তারা কনসেন্ট্রেশনটা বেশি দেওয়ার চেষ্টা করে এবং প্র্যাকটিস প্রি সি ট্রেনিং এ তারা রেগুলারলি প্র্যাকটিস করার চেষ্টা করে এবং ম্যারিটাইম রিলেটেড ভিডিও দেখার চেষ্টা করে। রাইটিং স্কিল বাড়ানোর জন্য তারা যে ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে সেগুলো হলো যে তারা ইনিশিয়াল লেভেল থেকে একটা রাইটিং প্র্যাকটিসের চেষ্টা করে এবং ডিকশনারির হেল্প নিয়ে লেখার চেষ্টা করে। তারা সিনিয়র অফিসারদেরকে হেল্প করার মাধ্যমে তাদের রাইটিং স্কিল বাড়ানোর চেষ্টা করে। তারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট এবং পেপার ওয়ার্কস করে এবং তারা গ্রামারটা, কারেক্ট গ্রামারের ইউজের ক্ষেত্রে তারা একটু গুরুত্ব দেয়, যে যাই বলুক সেটা যেন একটু কারেক্ট হয় গ্রামাটিক্যালি। রিডিং এর ক্ষেত্রে তারা অনেক ধরনের ম্যারিটাইম ইংলিশ বই পড়ে, জার্নাল পড়ে, ম্যারিটাইম রেগুলেশন বা ম্যানুয়াল যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করে এবং অনলাইনে পড়াশোনা করে। সো এই মোটামুটি আমাদের লার্নার স্ট্র্যাটেজির কথা ছিল। অর্থাৎ আমাদের যে রিসার্চ প্রজেক্ট ছিল এটা মূলত ম্যারিটাইম ইংলিশটা কতটুকু দরকার, কতটুকু লাগছে বা কোন কোন ক্ষেত্রে লাগে, এমপ্লয়াররা কতটুকু ইংলিশ চায়, এবং চিটাগাং ভিটিএস এ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের যে গাইডলাইন এসএমসিপি সেটা কতটুকু ভালো হচ্ছে। সো ওভারঅল ফাইন্ডিংস আমি যেটা পেয়েছি যে আমাদের এই রিজনে আসলে ইংলিশটাকে এখনো এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমাদের ক্যাডেটরা আসলে ইংলিশে ভালো কিনা বা কিভাবে ভালো করবে, কতটুকু গ্যাপ আছে, তাদের কি ভালো বই পড়া উচিত, এবং ইভেন এজেন্সিগুলো তো ঠিকমতো ইংলিশ টেস্ট করে না। বাট রিয়েল লাইফ সিচুয়েশনে দেখা যাচ্ছে যে সি ফেয়ারিং ক্যাডেটরা তারা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সো এইগুলো আসলে আমাদের সামনের দিনগুলোতে ম্যারিটাইম ইউনিভার্সিটি আছে বা বিভিন্ন রিসার্চ প্রজেক্ট আমরা কাজ করে যাচ্ছি যে এই এরিয়াগুলো কিভাবে আরো ডেভেলপ করা যায় এবং বাহিরের দেশের পাবলিকেশনের উপর ডিপেন্ডেন্ট না থেকে নিজেদের থেকে কিভাবে কোনো টেক্সট বই বা লার্নিং ম্যাটেরিয়ালস গুলো ডেভেলপ করা যায় এবং তাদের এফিসিয়েন্সি বাড়ানো যায়। সো এইটা নিয়ে হলো আমরা কাজ করে যাচ্ছি। এই মোটামুটি আমার পক্ষ থেকে। রবি, ধন্যবাদ স্যার। আমরা মেরিটাইম ইংলিশ এবং পোর্ট বিটিএস অপারেশন এবং আমাদের রিসার্চ যেটা করেছিলেন জেনে গেছেন যে ক্লিয়ার হয়েছে তাদের কাছে। এখন সে একজন নাবিক, সে আপনাকে একটি কোশ্চেন করবে, আপনি তার উত্তরটি দিবেন, তারপর সীমান্ত স্যার আপনাকে একটা কোশ্চেন করবে। বাঁধন, তুমি তোমার কোশ্চেনটি করো, আনমিউট করো। আসলে প্রশ্ন করার তো অনেক কিছু আসলে এখন আর নাই স্যার। যেভাবে রাজু আহমেদ স্যার যেভাবে সবকিছু বিশ্লেষণ করেছে, স্যার সবগুলো পয়েন্টে পয়েন্টে আমার যেটা গেল, আমাদের প্রাতিষ্ঠানিক ইংলিশ কিভাবে প্র্যাকটিস করা যায় অথবা আমাদের পার্সোনালি আমরা কিভাবে আমাদের কোয়ালিটি বিল্ড আপ করতে পারি, সবই স্যার বললো। তো আমি এখানে স্যারকে একটা কোয়েশ্চেন করতে চাই যে স্যার, এই যে এজেন্সি বলছেন বা হচ্ছে আমাদের যে কোম্পানিগুলো, জাহাজ নাবিক নিয়োগকারী সংস্থা বা কোম্পানিগুলো যেগুলো আছে, সেখান থেকে যে আমাদের ইংলিশের উপরে যে আপনি যে বলেছিলেন যে তারা চায় কিন্তু তারা এটা মানে পরীক্ষা নিরীক্ষা করছে না, বা মানে যখন দরকার নাবিক যখন নিয়োগ করছে তখন তারা ইংলিশের ব্যাপারে জোরটা দিচ্ছে না। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি করা উচিত? যে আসলে কি তাদের এটা আসলে চেক করা উচিত যে তার ইংলিশে স্পিকিং কোয়ালিটি কতটুকু আছে? বা আমরা যেরকম বিভিন্ন বিদেশের ভার্সিটি গুলোতে উচ্চশিক্ষার যখন যাই তখন আমাদের আইএলটিএস একটা পয়েন্ট থাকে, কারো 8 লাগে, কারো 7 লাগে, 7.5 লাগে। তো আমাদের জাহাজে যোগ করার জন্য এরকম কোন স্ট্যান্ডার্ড নির্ধারণ করা যায় কিনা বা আছে কিনা, আর এটা এজেন্সি গুলো এবং শিপিং কোম্পানি গুলো ফলো করা কতটুকু জরুরি? আচ্ছা, হ্যাঁ, স্যার আপনি শুনতে পাচ্ছেন?
হুম হুম। স্যার আমি আমার প্রশ্নটাকে আবার রিপিট করব? আহ, না, স্যার একটু পরে শুনতে পাচ্ছি, স্যার রিপ্লাই দিবি, একটু পরে শুনতে পাচ্ছি নেটওয়ার্কের কারণে। হুম হুম। হুম। আচ্ছা, ফাহাদ বাঁধন না? হ্যাঁ। সো এটা জি। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, বাংলাদেশে কেন এটা সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটার একটা কারণ ছিল যে আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি মোটামুটি শুনেছি কোশ্চেনের, যদিও একটু বাফারিং আছে। সো এখানে না, রিপিট করার দরকার নেই। তো এখানে বেসিক ব্যাপারটা হলো যে যে শিপিং কোম্পানি বা বাংলাদেশে আসলে অনেক কিছুই এখানে অন্যান্য দেশের সিফেয়ারারদের সঙ্গে আমাদের দেশের সিফেয়ারাররা কম্পিটিশন করে কতটুকু মার্কেটে, মানে ম্যারিটাইম লেবার মার্কেটে কতটুকু টিকে আছে। আপনি দেখবেন যে, বাংলাদেশ মানে টপ 5 যে সিফেয়ারিং সরি টপ 5 যে সিফেয়ারিং রিক্রুটিং কান্ট্রিজ, এটার মধ্যে কিন্তু বাংলাদেশ নেই। এবং বাংলাদেশ তো রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি কিছু আপনার রিকগনিশন পাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বডি থেকে। বাট ওভারঅল আপনি যদি দেখেন 65 থেকে আমরা সিফেয়ারার দিয়ে যাচ্ছি। বাট এই এখনো কিন্তু আমাদের থার্ড পার্টির মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, ম্যানিং এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে। এবং ম্যারিটাইম ইংলিশ নিয়ে অবশ্যই একটা টেস্ট আছে, সেটাকে আমরা মার্লিনস টেস্ট বলি। সিফেয়ারদের আইএলস যেমন একটা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যেমন অ্যাডমিশন পাওয়ার জন্য যেমন আইএলস বা টোফেল দিতে হয়, ঠিক একইভাবে মার্লিনস নামে একটা সিফেয়ারদের জন্য টেস্ট আছে। সেটা বাংলাদেশের দু একটা এজেন্সি আমাদেরকে বলেছে যে তারা এটা নেয়, বাট সবাই এটা একটা রিকোয়ারমেন্ট হিসেবে দিচ্ছে না। বাট দেশের বাহিরে আপনি দেখবেন যে যেসব টপ কান্ট্রি, যেগুলো টপ লেভেলের মানে হাইয়েস্ট নাম্বার অফ সিফেয়ারার নিয়োগ দিচ্ছে বিভিন্ন দেশগুলোতে, যেমন চায়না, ইভেন ইন্ডিয়ার নামও সেখানে আসে এই পাঁচটা কান্ট্রির মধ্যে। তো তারা কিন্তু এই ধরনের সব ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করে এবং তাদের সেই সুনামগুলো আসে যে তাদের সিফেয়ারাররা সব দিক দিয়েই ভালো, সেটা ইংলিশ হোক, ওভারঅল স্ট্যান্ডার্ডাইজেশন, ট্রেনিং, এডুকেশন। সো এই জিনিসটাতে বাংলাদেশের হয়তো লেখা আছে। এখানে যারা আসলে মেরিন একাডেমিতে যারা আছেন, আমাদের দেশেও আসলে এগুলো আছে। সাধারণ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের আসলে এইসব এরিয়াতে স্ট্যান্ডার্ডাইজেশন ফ্যাক্টর নিয়ে আসলে অনেক কাজ করার আছে, এবং ইন্টারন্যাশনাল ম্যারিটাইম লেবার মার্কেটে বাংলাদেশি সিফেয়ারদের আরো মানে রেকগনিশন পাওয়ার ব্যাপার আছে। তো এটা নট অনলি ইংলিশ শুধু বলবো না, এটা ওভারঅল আপনার কোয়ালিটি অফ নেট যেটা বলি আমরা, ম্যারিটাইম এডুকেশন এন্ড ট্রেনিং। এটার জন্য আসলে বিএফএ থেকে শুরু করে এখন তো বাংলাদেশ ম্যারিন ফিশারিজ একাডেমি অনার্স দিচ্ছে, এবং ম্যারিটাইম ইউনিভার্সিটিরও আসলে অনেক কাজ আছে এই এরিয়াতে।
তো এটা আসলে আরো সময় লাগবে, এবং আমি মনে করি এটা আমার থেকে বরং যারা আসলে ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেটর তাদের দায়িত্বটা আরো বেশি বেশি। ধন্যবাদ বাঁধনকে। আশা করি বাঁধন তার উত্তরটি পেয়েছে। এবার সীমান্ত স্যারকে একটি প্রশ্ন করবে। সীমান্ত রাজু আহমেদ স্যারকে এটি প্রশ্ন করবে। স্যার অ্যাকচুয়ালি আমার যে মনে অনেকগুলো প্রশ্ন ছিল, তো কিছু অনেকগুলোই ক্লিয়ার হয়েছে। আর ফেসবুকে আমি দেখলাম কয়েকজন বেশ প্রশ্ন করেছে, একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকেই চাচ্ছে যে ক্যারিয়ার সুইচ ওভার করার জন্য। সো আফটার গ্রাজুয়েশন মানে অনার্স কমপ্লিট করার পরে আহ, কেউ কিভাবে লাইক অনেকের টিচিং প্রফেশন লাইক করে। সো আমি জানি আমার কিছু এক জুনিয়র, সে অলরেডি চায়নার একটা ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচার হিসেবে কিছুদিন কাজ করেছে। সো অনেকেরই একটা প্রশ্ন আছে যে আসলে যে মেইন স্ট্রিম থেকে বের হয়ে কিভাবে ইংলিশ টিচার হতে পারে। লাইক এই যে এখানে একটা প্রশ্ন স্ক্রিনে ভেসে উঠেছে, সেটা হচ্ছে যে what are the process to be a maritime English teacher after giving honors certificate on maritime science, if possible? I mean, if possible, he wants to say. আসলে ম্যারিটাইম ইংলিশে না, আপনারা যারা ম্যারিন একাডেমি থেকে পড়াশোনা করেছেন এটা হতে হবে হয়তো বা ম্যারিটাইম সায়েন্স বা ম্যারিটাইমের সেকশনের অনেকগুলো অপরচুনিটি আছে। সো আপনাদের ম্যারিন একাডেমি থেকে পড়াশোনা করে কিন্তু ম্যারিটাইম ইউনিভার্সিটির টিচার অলরেডি হয়েছে, যেমন মাঝহার আছে, মাঝহারুল ইসলাম। ইভেন ম্যারিন ফিশারিজ একাডেমি থেকে সুনন্দা মজুমদার আছে, এবং রিসেন্টলি নাজমুস সাকিব জয়েন করেছে, এবং আমি আসলে ব্যাচ সহ বলতে পারবো না যে ওদের ব্যাচ কত ছিল। এবং আরেকজন হচ্ছে শাহিন। এরা আমার স্টুডেন্ট এই হিসেবে যে ওদেরকে আমি একটা কোর্স করাতাম, ম্যারিটাইম ইংলিশের যে কোর্সটা। তো বাংলাদেশে আপনার যে প্রাইভেট একাডেমি গুলো আছে, প্রাইভেট এখন তো বাংলাদেশে কিন্তু এখন একাডেমি রেজিস্টার্ড সহ প্রাইভেট, এবং আপনি দেখেন যে ম্যারিন একাডেমিরও তো অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে, এই মিলে মনে হয় 11টার মতো সব মিলে একাডেমি আছে, মানে পাবনাতে, রংপুরে, ইনক্লুডিং রেজিস্টার্ড প্রাইভেট। অর্থাৎ বাংলাদেশে কিছু অপরচুনিটি আছে, সেটা ম্যারিটাইম ইংলিশ টিচার না, হয়তো বা আপনাদের ম্যারিটাইম সায়েন্স হতে পারে, ম্যারিটাইম বিজনেস হতে পারে, এটা ম্যারিটাইম ইউনিভার্সিটিতেও কিছু আছে। যেহেতু এখন আপনাদের এই যে 4 বছর মেয়াদী অনার্স দেওয়া হচ্ছে, তো এই অনার্স এর জন্য আপনারা চাইলে বিদেশে মানে দেশের বাহিরে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি গুলো নিতে পারেন, যেটা অলরেডি আছে আমাদের। আসলাম ইউকে তে মেবি পিএইচডি করতে, অর্থাৎ ম্যারিন একাডেমি থেকে পড়াশোনা করার পরে ম্যারিটাইম ইউনিভার্সিটিতে করেছে, এবং তারপরে তারা দেশের বাহিরে আবার উচ্চশিক্ষার জন্য গিয়েছে। তো এরকম রেকর্ড অলরেডি আছে আমাদের মাস্টার্সের স্টুডেন্ট যারা এই যে Actually, sorry to interrupt, but আমার কথাটা হচ্ছে যে এই আপনাদের যে কোর্স, একটা কোর্সের কথা বললেন, এটা কি মাস্টার্স ইনক্লুডেড কোর্স নাকি লাইক যে কেউ যে কোনো সময় অনার্স কমপ্লিটের পরে they can apply for the English language maritime English course? এটা কি মাস্টার্স কোর্সে ইনক্লুডেড নাকি এটা ইন্ডিপেন্ডেন্ট কোর্স? না না, এটা মাস্টার্সের একটা কোর্স, যেটা সো আসলে আপনার ইংলিশের টিচার যে হতে হবে এরকম না, এবং এটার অপরচুনিটি আমি বলবো না যে ম্যারিন একাডেমি থেকে যারা পড়াশোনা করছে তাদের আছে। ম্যারিন একাডেমি থেকে আপনারা যারা পড়াশোনা করছেন এটা মূলত আপনাদের ম্যারিটাইম স্টাডিজ নিয়ে, এবং এই ম্যারিটাইম সায়েন্স বা ম্যারিটাইম সাবজেক্ট আছে, সেগুলো পড়ার পরে যদি উচ্চশিক্ষা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে দেশে বিদেশে হয়তো সুযোগ পাওয়া পারে। এটা কি একটা পপুলার প্রশ্ন ছিল, দ্যাটস হোয়াই আমি এটা আপনার সামনে নিয়ে আসলাম, বিকজ অনেকেই এই ধরনের প্রশ্ন করছিল। আর আরেকজন হয়তো এখানে প্রশ্ন করেছে যে হাউ টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল ইন মেরিটাইম বিজনেস। সো এটার বিষয়ে স্যার যদি আপনি কিছু বলতেন, যে মেরিটাইম বিজনেস যেগুলো আছে, আমরা যে কথা বললাম, হ্যাঁ হ্যাঁ, এটা মূলত আসলে জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। আমি ইংলিশের কথা বলছেন, আসলে জেনারেল ইংলিশ স্কিল, এবং আমরা যে লার্নিং কথা বলবো যে একটা স্কিল এরিয়াতে গুরুত্ব দেওয়া, যদি
লিসনিং, কেউ যদি স্পিকিং ইমপ্রুভ করতে চায় তাহলে তারা স্পিকিং করতে হবে, আসলে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে, এবং লিসনিং এর জন্য তারা অনেক লিসনিং শুনতে হবে, এবং এই ধরনের লিসনিং আমরা অনেক সময় নিউজে বেশি। রাইটিং এর জন্য আসলে রাইটিং এর ক্ষেত্রে যেটা আপনি লেখার পরে এটা আসলে কারো দ্বারা ফিডব্যাক লিখলাম কতটুকু, এই জন্য আসলে যারা আপনাদের কাছে কতটুকু পৌঁছাতে পারবেন আমি জানি না, কোনো ফোরামের মাধ্যমে করতে পারা যেতে পারে। আমরা যেটা করি যে স্টুডেন্টরা রাইটিং লেখার পরে, কোনো একটা টপিকের উপর লেখার পরে আমরা রিটেন ফিডব্যাক দিই, অর্থাৎ সেই লেখাটা যদি আমাকে পাঠায়, সেটা ইমেল করেই হোক বা সেটা মেসেঞ্জারেই হোক অথবা সেটা খাতায় লিখে হোক, দেওয়ার পরে সেটা আমরা একটা লিখিত ফিডব্যাক দিই যে এই এরিয়াতে ভুল আছে এবং এই সেন্টেন্সটা হয়তো এইভাবে গুছিয়ে লেখা যেতে পারে। আর আরেকটা এরিয়া সেটা হলো কি রিডিং এর জন্য, তো আসলে অর্থাৎ প্রত্যেকটা স্কিল এরিয়ার জন্য সেই স্কিলের উপর গুরুত্ব দিতে হবে। তো এখানে একজন গাইড থাকলে ভালো, কোনো টিচারের হেল্প পেলে ভালো। যদি আপনাদের কোনো ফোরাম থাকে যে হ্যাঁ কোনো গ্রুপ আছে, সেখানে ইংলিশের কোনো কনফিউশন হলে স্টুডেন্টরা লেখালেখি করছে যে হ্যাঁ আমি এখানে বুঝছি না বা আমি এই লেখাটা লিখছি, এবং সেখানে যদি আমাকে অ্যাড করা হয় বা কেউ যদি আমাকে পার্সোনালি নক করে যে হ্যাঁ এটা এই সেন্টেন্সটা এইভাবে লিখলে কেমন হয়, সো আইল বি হ্যাপি টু হেল্প। সো এখানে মেইন ব্যাপারটা হলো যে কোচিং এর ব্যাপার, মানে ফিডব্যাক দেওয়ার ব্যাপার, যে কেউ প্র্যাকটিস করে যাচ্ছে বা লিখে যাচ্ছে, পাশাপাশি একজন এক্সপার্ট বা যে একটু ভালো ইংলিশ জানে তার থেকে, তার সেই টিচারের কাছ থেকেই হোক বা সেই ফ্রেন্ড হোক বা সিনিয়র হোক, তার কাছ থেকে একটা ফিডব্যাকের দরকার আছে। সো ম্যারিটাইম বিজনেস ইংলিশ বলতে আসলে ও ধরনের কোনো ইংলিশ নাই, মূলত জেনারেল ইংলিশটাই, সেটা আমরা আসলে বিজনেসের ক্ষেত্রে কতটুকু ইউজ করছি সেটাকে আমরা নর্মালি বিজনেস ইংলিশ বলি। সো আমরা ম্যারিটাইম ইংলিশেও দেখেছি আসলে ম্যারিটাইম ইংলিশে আপনার যে আমরা যতই ভ্যারাইটিস অফ ইংলিশ বলি, এগুলো মূলত জেনারেল ইংলিশের উপর ভিত্তি করে। কেউ যদি নর্মাল স্পোকেন ইংলিশ বা নর্মাল ইংলিশ কনভারসেশনে ভালো না হয়, তার আসলে সব ধরনের ইংলিশ বলতেই সমস্যা হবে। সো যে কোনো ধরনের ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য আমরা যদি যে 4টে স্কিল এরিয়া ধরে কাজ করি, কিছু সময় দিই, কিছুদিন হয়তো বা 2 থেকে 3 মাস, হ্যাঁ একটু 2-3 ঘন্টা করে সময় দিলি, এবং পাশাপাশি যদি ফিডব্যাক পাই, তাহলে আসলে যারা একটু দুর্বল কমিউনিকেশনে, তাদের এই ইনএফিসিয়েন্সি গুলো থাকবে না। রবিল, আসলে আমি আপনাকে শুনতে পাচ্ছি না। নেট করা ছিল, সরি ফর দ্যাট। আমরা স্যার অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো হয়ে গেছে, এবং আপনি কষ্ট করে বাইরে দাঁড়িয়ে আমাদেরকে যে ইনসাইটফুল আইডিয়া মেরিটাইম ইংলিশ নিয়ে সব ধরনের কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করেছেন, সেই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার 1 মিনিট, স্যার লাস্ট 1 মিনিট যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমার কাছ থেকে অ্যাপল, আসলে আমি এখানে অন্ধকারে থেকে, আসলে নেটওয়ার্ক খারাপ, আমি আচ্ছা 1 মিনিটে স্যার যদি কিছু বলতে চান। হ্যাঁ, আমি যে রিসার্চ গুলো করেছি এগুলো হয়তো ভেরি সুন একটা পাবলিশ হতে যাচ্ছে, সেটা আমি শেয়ার করব, মেবি রবিউল হয়তো আপনাদের গ্রুপে শেয়ার করে দেবে। এবং ম্যারিটাইম ইংলিশ নিয়ে যে আমার ম্যারিটাইম ইংলিশ নিয়ে যে আমার পাবলিকেশন বা কাজগুলো, এটা যখন অনলাইনে আসবে, পাবলিকেশন হবে, আমি হয়তো সিফেয়ারদের গ্রুপে রবিউলের মাধ্যমে শেয়ার করব আর কি। এবং যদি কোনো ধরনের হেল্প দরকার হয়, যে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, হয়তো এই ফোরামের মাধ্যমে কেউ যদি আমার কাছে রিচ করে যে হ্যাঁ আমার ইংলিশে এইটুকু এরিয়াতে সমস্যা হচ্ছে, এবং বাইরে, সো কেউ যদি আমাকে রিচ করে যে হ্যাঁ আমার ইংলিশের এই সেন্টেন্স মেকিং এর সমস্যা হচ্ছে বা এই সেকশনে আমার একটু সমস্যা, সো স্টুডেন্টরা অলরেডি আমার কাছে আসে এই ধরনের সমস্যা নিয়ে, সো আই উইল বি হ্যাপি টু হেল্প। যে সেটা ম্যারিটাইম ইংলিশ হোক, জেনারেল ইংলিশ হোক, সেটা ফেসবুকে হোক বা ইমেইলে হোক, অথবা এই ফোরামে কোনো গ্রুপের মাধ্যমে হোক, আমার কাছে ইংলিশ নিয়ে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে I'll try my best to help them. ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন স্যার, ধন্যবাদ।
ধন্যবাদ দর্শক, আপনারা দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন। মেরিটাইম ইংলিশ এবং মেরিটাইম কেরিয়ার রিলেটেড একটি রিসার্চ করেছিলেন উনি, যেখানে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, এবং এর পাবলিকেশন যখন হবে কিছুদিনের মধ্যে পাবলিকেশন হওয়ার কথা, পাবলিশ হওয়ার পর সেটার পুরো রিসোর্সটাই আমরা নাবিকের আড্ডা গ্রুপে আমি আপলোড করে দিব, যাতে আপনারা দেখতে পান। আমাদের মেরিটাইম কেরিয়ারের তৃতীয় পর্বে আজকে আমরা মেরিটাইম কমিউনিকেশন এবং মেরিটাইম ইংলিশ নিয়ে কথা বলেছি। আশা করি আপনারা আপনাদের মেরিটাইম ইংলিশ এবং কমিউনিকেশন সম্পর্কে ধারণা আরো সুদৃঢ় হয়েছে, আপনারা আপনাদের কোশ্চেনের আনসার পেয়েছেন, এবং ভবিষ্যতেও আমরা বিভিন্ন মেরিটাইম রিলেটেড টপিক নিয়ে আপনাদের সামনে আসব। আগামীকাল হয়তো আরেকটি প্রোগ্রাম আছে, এটি মেরিটাইম কেরিয়ার নয়, সেটা অন্য একটি বিষয়, যেখানে আপনাদেরকে গ্রুপে সেটা জানিয়ে দেওয়া হবে আজকে রাতে। তো আপনারা আশা করি আমাদের সাথে জয়েন করবেন, আমরা সবাই জয়েন করবো। আমি সেটাতে থাকবো না, বাট সিনিয়র ম্যানেজার যারা আছেন তাদের সেই প্রোগ্রামটি আমরা জয়েন করবো, খুব ইনসাইটফুল প্রোগ্রাম। আগামীকাল আমরা ব্যানার সেটা পাবলিশ করে দিব আমরা আমাদের গ্রুপে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই, যেহেতু আমাদের লকডাউন শিথিল করা হয়েছে, তারপর আমরা আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখবো, আমরা নিজেদেরকে সুরক্ষা বজায় রেখে আমাদের নিরাপত্তা যে গাইডলাইন্স গুলো আছে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, সেগুলো আমরা ফলো করব, এবং আমরা সবাই যার যার মতো যার যার অবস্থান থেকে নিরাপদে চলাচল করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।